ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। Okay, my dear friends, today's class mainly we will discuss Company Act. There are mainly two chapters are included in this two chapters included in these topics: company finance and company administration. Before going to new chapter, we want to discuss our previous based on our previous lecture, especially Bangladesh Labor Act 2006. So I want to conversation as a question type based on last class. So you will reply on this. স্পেশালি আমরা গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, আমাদের এখানে থেকে আমরা যদি বলি এখানকার মানে নর্মাল লয়ার কোশ্চেনগুলোর থেকে আমরা বলছিলাম কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝি, একজন বলেন। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট এবং কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের মধ্যে পার্থক্য কি, অর what do you mean by industrial establishment and commercial establishment? Anyone can respond? স্যার, ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টটা হচ্ছে যে আপনার রিলেটেড টু ম্যানুফ্যাকচারিং, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস, নট অনলি স্যার ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা হতে পারে যে অন্য সার্ভিস ইন্ডাস্ট্রিও হতে পারে। আর স্যার আপনার যেটা বললেন স্যার যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, সেটা হচ্ছে স্যার যে কোনো এজেন্সি টাইপ, যেগুলো এজেন্ট, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি, সার্ভিস ফার্ম, যেগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, যারা কিনা বেসিক্যালি ট্রেডার, হ্যাঁ, কোনো ভ্যালু, জি, মানে কোনো ভ্যালু এডিশন হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি একটা জিনিস ইম্পোর্ট করে নিয়ে এসে জাস্ট সেল করে দিচ্ছি, হ্যাঁ, দ্যাটস ইট। আর আরেকটা হচ্ছে যে আমি ইম্পোর্ট করে নিয়ে এসে কিছু একটু ভ্যালু এডিশন করে সেল করছি, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল। আর জাস্ট আমি মেইন ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়াল মেইন পার্থক্যটা ভ্যালু এডিশনটা, ভ্যালু এডিশন, রাইট স্যার, যে একটা, জি স্যার, রাইট, এটাই স্যার এই ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের মধ্যে আর কি মেইন ডিফারেন্সটা আর কি। অন্য কেউ আর যদি অ্যাড করতে পারেন বলেন, একটু অ্যাড করেন স্যার। কিছু উদাহরণ হচ্ছে যেমন স্যার কমার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে স্যার ব্রোকার হাউস, স্টক এক্সচেঞ্জ স্যার, তারপরে স্যার আপনার ইয়া হইতে পারে কোনো স্যার ক্লারিক্যাল ডিপার্টমেন্ট হইতে পারে স্যার, ব্যাংকিং হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারে, ব্যাংক হইতে পারে স্যার। আর স্যার আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হইতে পারে স্যার যেমন রোড ট্রান্সপোর্ট, রিভার ট্রান্সপোর্ট, এয়ারলাইন্স, আমরা যে ডক ইউজ করি স্যার, কয়লার খনি স্যার, ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি, এগুলো হতে পারে। হোটেল, দোকান, খাবার হোটেল, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা বলবো যে যেটা আমরা বলছিলাম যে ম্যানুফ্যাকচারিং, যেহেতু আমরা ওখানে একটা কথা বলছিলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস কি, এটা তো আমরা ওই ক্লাসে আবার রিভিউ করছি। ওয়ার্কশপ বলতে আমরা কি বুঝছি, এটা আমরা কথা বলছি। নেক্সট হচ্ছে ফ্যাক্টরি বলতে আমরা কি বুঝি, ফ্যাক্টরি স্যার যেখানে মিনিমাম 5 জন বা এর অধিক লোক কাজ করে, ঠিক আছে। এই কথাটা অন্তত মনে সুন্দর মানে মনে রাখবেন, 5 জন অথবা অধিক। পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে আমরা কি বুঝছিলাম, জনগণ যেগুলো ইউজ করে সাধারণত, এটা গ্যাস হতে পারে, হসপিটাল। জেনারেল পাবলিকের জন্য যেটা ওপেন থাকে, আমরা লাস্ট বলছিলাম যেটা ওপেন আছে, ইউজ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আপনার ওপেন আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। পাবলিকদের জন্য ওপেন। ইউটিলিটি সার্ভিস মানে হচ্ছে যেখান থেকে শুধু সার্ভিসটা ভোগ করা হয়, হ্যাঁ, যেটা চোখে দেখা যায় না, সেটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মানে হচ্ছে আপনার যেটা দেখা যায় না, এটা ইউটিলিটি, শুধুমাত্র আপনি কনজিউম করতে পারবেন। দেন সার্ভিস তো সার্ভিসই, হ্যাঁ, এই হলো পাবলিক ইউটিলিটি সার্ভিস। দেন আমরা বলছিলাম অ্যাডাল্ট, এবং আর একটা কি ছিল, অ্যাডাল্ট বলতে কি বুঝি,
যাদের age 18 and above। 18 years old। আরেকটা কথা বলছিলাম, ওটা কি, ওটার নাম কি? ওরা স্যার 14 বছরের উপরে 18 বছর হ্যাঁ, নিচে। এটার নাম কি? অ্যাডোলসেন্ট। ঠিক আছে স্যার কিশোর স্যার। হ্যাঁ, অ্যাডোলসেন্ট। আমরা তো বাংলা না, ইংলিশের টার্মগুলো জানতে হবে। বাংলা তো আর পরীক্ষা লিখবো না, পরীক্ষা তো আলটিমেট ইংলিশে লিখবো। লে-অফ বলতে আমরা কি বলছিলাম? লে-অফ হচ্ছে স্যার ওই ফ্যাক্টরি কোনো অপ্রতুলতার কারণে, অর্থাৎ আপনার ম্যাটেরিয়ালস বা ইলেকট্রিসিটি বা এগুলোর কারণে যদি কাজ বন্ধ করে ছোট রাখা করে হয়। যদি এখন একটা উদাহরণ দিই তাহলে লে অফ, যেমন করোনা ভাইরাসের জন্য অনেক ফ্যাক্টরিতে দেখা গেছে যে প্রোডাকশন কমে গিয়েছে, সো কিছু কিছু ইউনিট দেখা গিয়েছে যে ফ্যাক্টরি ওনাররা লে অফ করে দিয়েছেন। না, করোনার কারণে যেটা লে-অফ না, সাময়িক যদি ইয়ে হয়, মানে যে কোনো রকমের আমরা বলবো সেটা ফেলিওরের জন্য যদি হয়। রিট্রেন্সমেন্ট, সেটা হচ্ছে রিট্রেন্সমেন্ট। জি স্যার। আর রিট্রেন্সমেন্ট মানে হচ্ছে যে আপনার টোটালি অফ করে দেয়া। আর ওইটা হলো রি-এমপ্লয়মেন্ট অফ রিটেনশন স্যার বলবো। এটা হচ্ছে রিট্রেন্সমেন্ট, হচ্ছে আপনার ক্যাপাসিটি কমে গেছে, ঠিক আছে, আপনি লোক ছাঁটাই করে দেওয়া, কাউকে ছাঁটাই করে দেয়, এটা ক্যাপাসিটির কারণে। আর লে-অফটা এখানে আমরা বলছি, এখানে যে ভাষার সংজ্ঞাটা লিখছে, লে-অফ হচ্ছে আপনার যেই মানে রিসোর্স যেগুলা, এগুলো শর্টেজ। ঠিক আছে, করোনার কারণে কিন্তু রিসোর্স শর্টেজ হয়, র মেটেরিয়াল শর্টেজ নাই, মেশিনারি কোনো ব্রেকডাউন হচ্ছে না। মেইন সমস্যা হচ্ছে কিসের? আপনার ক্যাপাসিটি, মানে আপনার যে ইউটিলাইজেশন অর্ডার আসতেছে না। ঠিক আছে, তার যে ইউটিলাইজেশন যদি তার 100% করতে পারতো, তার অর্ডার আছে মাত্র 30%, 40%, এই জন্য সে ছাড়াই করতে হচ্ছে। ক্লিয়ার? ইয়েস স্যার। দেন আমরা বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলতে কি বোঝায়? গতকালকে যিনি বলছেন উনি ছাড়া অন্য একজন বলেন, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলতে কি বোঝায়? স্যার এমপ্লয়ারের সাথে এমপ্লয়ারের, এমপ্লয়ার সাথে এমপ্লয়ের সাথে এমপ্লয়ি, এমপ্লয়ির সাথে এমপ্লয়ি, এরকম যে দ্বন্দ্বগুলো ক্রিয়েট হয় এগুলোকে, অর্থাৎ ইন্ডাস্ট্রির ভিতরে যে দ্বন্দ্বগুলো ক্রিয়েট হয়, হ্যাঁ ওগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলে। এই ইন্ডাস্ট্রি হতে পারে, যেমন মনে হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আমি বলি, তাহলে এক ব্যাংক আরেক ব্যাংকের সাথেও লাগতে পারে। ঠিক আছে, ব্যাংকের ভিতরেই আবার যদি আপনার মালিক পক্ষ ম্যানেজমেন্টের সাথে লাগতে পারে, হ্যাঁ, তারপর ডিসপিউট হতে পারে ম্যানেজমেন্টের ভিতরেই ডিএমডি লাগতে পারে। স্যার এটা কি এজেন্সি প্রবলেমটা তো আসবে না এখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের মধ্যে? কোনটা? এজেন্সি প্রবলেম যেটা বলে। হ্যাঁ, যেগুলো মানে অর্থাৎ ডিসপিউট মানে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রির ভিতরে কোনো না কোনো হয়তো যদি ডিসপিউট হয়, সেটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। জি স্যার। মানে সমস্যা ক্রিয়েট করা, এটাই হচ্ছে ডিসপিউট। দেন আমরা বলছিলাম ক্লাসিফিকেশন ওয়ার্কারের ক্লাসিফিকেশন কত প্রকার, একজন বলেন। 7 প্রকার। বলেন। ওয়ার্কারের প্রকারভেদের মধ্যে হচ্ছে যে স্থায়ী, অস্থায়ী, সাময়িক। ট্রান্স বলেন, ইংলিশে বলেন। স্যার একটা হচ্ছে পার্মানেন্ট, টেম্পোরারি, ক্যাজুয়াল, তারপর হচ্ছে প্রভিশনারি, দেন হচ্ছে সিজনাল। কয়টা গেল? আপনি শুরু থেকে এই জন্য বলতে হবে, প্রথম থেকে যেভাবে আছে। প্রথম হচ্ছে মনে করেন আপনি লেখাপড়া করতেছেন, ঠিক আছে, তাহলে আপনি লেখাপড়া করতে গেছেন, আপনি কি করবেন? এখান থেকে শুরু করেন, তাহলে আপনি চাকরিটা স্যার অ্যাপ্রেন্টিস, বদলি, ক্যাজুয়াল, টেম্পোরারি। আপনি মনে করেন যে চাকরি এখনো কোথাও ভালোভাবে পান নাই, একজনে চাকরি করতেছে, ওই বাইরের রিপ্লেসে আপনি কয়েকদিন চাকরি করলেন, এটা হলো বদলি। দেন আপনি আস্তে আস্তে হচ্ছে ক্যাজুয়াল, আপনি কোনো পার্মানেন্ট না, কোনো এক জায়গায় তো কিছুদিনের জন্য কাজ করলেন, হ্যাঁ, অথবা কাজে যেতে পারেন, ক্যাজুয়াল। দেন হচ্ছে প্রফেশনাল, আপনি একটু চাকরি পরীক্ষা দিলেন, পরীক্ষার মাধ্যমে আপনি জয়েন করলেন, কয়েকদিন থাকলেন, এটা হলো প্রফেশনাল। দেন হচ্ছে আপনি পার্মানেন্ট, অথবা আপনি কিছুদিনের জন্য 3 বছর, 6 বছর, 5 বছরের জন্য হলেন টেম্পোরারি, হ্যাঁ। দেন হতে পারে অথবা কোনো সিজনের জন্য, যেমন মনে করেন যে বাণিজ্য মেলায় কিছু লোক নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে, শুধু সেলস এর জন্য। এই বাণিজ্য মেলা যেগুলো হতে পারে, সেটা আবার ধান কাটার সময় যেরকম হতে পারে, হ্যাঁ, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা স্টুডেন্ট দিয়ে আমি শুরু করছি, বাণিজ্য মেলা উদাহরণটা দিলাম, ঠিক আছে। এই হলো প্রকারভেদ, এমপ্লয়ীদের প্রকারভেদ, ঠিক আছে। আপনি একটা থেকে আপনি সবগুলা বের করে নিতে পারবেন। এটাকে সিকোয়েন্স মেইনটেইন করে বলতে হবে। সিকোয়েন্স মেইনটেইন করে মানে আপনি যদি মানে শিখেন, আপনার পরীক্ষা লিখতে সহজ হবে এবং আপনার সময় কম লাগবে।
আমি দেখছি আপনি যদি মানে আপনি যখন পারেন না তখন 4টা মনে আছে, মানে 6টা মনে আছে, একটা আর আসতেছে না। এই যে চিন্তা করতেছেন 5 মিনিট শেষ। এই যে সিকোয়েন্স গুলো ধরে রাখবেন, যে কোনো এগুলো বেশি পয়েন্ট থাকে। এগুলোর জন্য অনেকগুলো টেকনিক আছে, এই টেকনিকটা অবলম্বন করবেন। প্রতিটা থেকে একটা স্পেলিং নিয়ে কিভাবে আপনি তাড়াতাড়ি করতে পারেন এরকম একটা ওয়ার্ড বানাবেন বিভিন্ন ওয়েতে, যেখানে অনেকগুলো পয়েন্ট থাকে। দেন আমরা বলছি কি সার্ভিস বুক। সার্ভিস বুক কি হবে? সার্ভিস বুক বলতে কি বুঝি আমরা? লেবার অ্যাক্ট অনুযায়ী যেখানে এমপ্লয়ি সম্পর্কে ইনফরমেশন গুলো দেয়া থাকবে, তার ডিটেইলস ইনফরমেশন, এমপ্লয়ি কি, তার ডেজিগনেশন, পদবি, ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ সে কয়টা মানে কখন আসছে কখন যায়, এগুলো সব আপনার এই সার্ভিস বুকে এগুলো উল্লেখ করা থাকে। দেন আমরা বলছিলাম লিভ নিয়ে কথা বলছিলাম, আর পরে মনে হয় না। রিটেন্সমেন্ট তো আর কোনো সমস্যা নাই, রিটেন্সমেন্ট তো আমরা অনেক আলোচনা করছি। রিএমপ্লয়মেন্ট রিটেন্স এটাও আমরা আলোচনা করছি, একটা কেস স্টাডি দিয়ে আলোচনা করছি, সুতরাং এটা নিয়ে আর কনফিউশন থাকবে না। স্যার এখানে কি আমাদেরকে ধারাগুলো বলতে হবে? বলতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই। এই প্রভিশন গুলা কি পড়ছিলেন? চিলড্রেন অ্যাডোলসেন্টের ক্ষেত্রে কি এমপ্লয়মেন্টের প্রভিশন গুলা? কোথায় কোথায় চিলড্রেন অ্যাডোলসেন্টদেরকে আপনি ইমপ্লয়মেন্ট করা যাবে না? বাচ্চাদেরকে ভারী কাজ বলেন। অ্যাডোলসেন্ট ক্ষেত্রে এবং চিলড্রেনদের ক্ষেত্রে যদি আপনি অ্যাডোলসেন্টদের, চিলড্রেন তো আপনি কোথাও ইমপ্লয়মেন্ট করতেই পারবেন না, অ্যাডোলসেন্ট ইমপ্লয়মেন্ট করতে হলে কি করতে হবে? এই কথাটা অন্তত লিখেন, একটা তো কথা লিখতে হইব। কি হবে? রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সার্টিফিকেট লাগবে, ফিটনেস সার্টিফিকেট। হ্যাঁ ঠিক আছে, এইরকম পয়েন্টগুলো আপনি দেখবেন, এগুলো মেইন পয়েন্টগুলো দেখতে হবে। তারপর স্যার কোনো আন্ডারগ্রাউন্ডে পানির নিচে কাজ করতে পারবে না। হ্যাঁ এই যে অ্যাডোলসেন্ট যারা আন্ডারগ্রাউন্ড এবং পানির নিচে কাজ করতে পারবে না। ওমেন ওয়ার্কারদের ক্ষেত্রে কি প্রভিশন কি আছে? ওমেন ওয়ার্কারদের হচ্ছে যে আচ্ছা ম্যাটারনিটি বেনিফিট চলে আসছে, সেটা কি ম্যাটারনিটি বেনিফিটের পার্সপেক্টিভে বলবো না স্যার ওমেন পার্সপেক্টিভে বলবো? না ম্যাটারনিটি বেনিফিট থেকে। ম্যাটারনিটি বেনিফিটে প্রথম হচ্ছে যে একটা সার্টেন টাইমের পরে তাকে ভারী কাজ বা হেভি কাজ করতে দেওয়া যাবে না, আর নরমালি হচ্ছে মেয়েদেরকে রাত 10টার পরে কাজ করতে দেওয়া যাবে না। আর ম্যাটারনিটি লিভ হচ্ছে যে 4 উইক আর্লিয়ার ছুটি দিয়ে দিতে হয়, 4 সপ্তাহ আগে 4 সপ্তাহ পরে, এবং সেই অনুযায়ী তার ওই 4 মাসের বেতন। না আগে পরে না তো, আগে পরে না, স্যার মোট ডেলিভারির পরে 4 সপ্তাহ 8 সপ্তাহ। 8 সপ্তাহ স্যার। জি স্যার ডেলিভারির আগে 4 সপ্তাহ, ডেলিভারির পরের 4 সপ্তাহ স্যার লেবার লতে ওভাবেই ছিল বোধহয়। এই যে এখানে দেখেন, এই যে employment of women worker provided during the certain period, no employer shall knowingly employ a woman in his establishment during the 8 weeks immediately following the day of her delivery. স্যার আমি যতটুকু জানি স্যার, আমি আপনাকে একদম ধারা সহ বলতে পারবো বোধহয়, আমাকে যদি কালকে পর্যন্ত সময় দেন, কিন্তু 8 উইক মানে 4 সপ্তাহ আগে 16 সপ্তাহ তো তার একটা ডেলিভারির একটা আগে ছুটি দিতে হয় স্যার। আগেরটা সেটা নতুন অ্যাড করা হয়েছে যে আগেও আপনারা ডেলিভারির আগে স্যার ছুটি দিতে হয়, যখন তাকে জানানো হবে মানে সে অ্যাপ্লিকেশন করবে যে আমার এত তারিখে ডেলিভারি ডেট, তার একটা সার্টেন টাইম আগে 4 সপ্তাহ দিতে হয়, সেটা আগে দিতে হয়। টোটাল হচ্ছে আপনার আগে পরে মিলে 16 সপ্তাহ, আর এটা বলছে 8 সপ্তাহটা ছিল ম্যান্ডেটরি। 8 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহ পরে, ডেলিভারির পরে অবশ্যই 8 সপ্তাহ দিতে হবে। আগেরটা 8 সপ্তাহ আগে 8 সপ্তাহ পরে, মানে টোটাল 16 সপ্তাহ। কারণ আমার জানা আছে যেটা হচ্ছে যে আমাদের যে কলিগ যারা তাদের এই 8 সপ্তাহ আগে নেয় না, ম্যাক্সিমামই নেয় আপনার ডেলিভারি পরে নেয়। হ্যাঁ আপনার টোটাল 6 মাস পরে নেয়। কিন্তু আইন বলে যে সে যখন জানাবে যে তার ডেলিভারি হবে, সে যদি তাহলে ওখানে এইরকম থাকবে, দেখেন ঠিক আছে, সে যদি তাহলে সে তা নিতে পারবে এরকম। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্কাররা যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের ওই সিচুয়েশনে কাজ করার অনেক সময় অনেক ইনসিডেন্ট হয়েছে এবং এই নিয়ে কেসও হয় স্যার। জি হ্যাঁ সেটাই, এই ওয়ার্কার ক্ষেত্রে এটা হইতে পারে।
এইগুলা আপনারা দেখে নেবেন, আমরা তো এগুলো বলছি যেগুলা বলার। আর মেইন হচ্ছে এই যে ক্লিননেস, আমি যেগুলো বলছি এগুলা ক্লিননেসের ক্ষেত্রে কি হবে, এগুলা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে আমি মেইন পয়েন্ট একটা বলে দিয়েছিলাম যে একটা পানি যে এখানে যে বিশুদ্ধ পানি বাংলায় লিখে সিল দিয়ে দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে 250 জনের বেশি হলে, হ্যাঁ বলেন স্যার। আমি হ্যান্ড রেজ করেছিলাম স্যার। স্যার সেটা হলো এই শীটগুলো স্যার কোথায় পাবো স্যার আপনার এগুলো? এটা হচ্ছে আপনাদের ক্যাপ্টেন আছে রাইসুল ইসলাম জয়, তার সাথে যোগাযোগ করবেন। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এইগুলা তাহলে আমরা আর ডিটেইলস আর যাব না, আমরা শেষ করে দিচ্ছি। জি স্যার, এটা বাদ দিয়ে দেন, এটা শেষ স্যার। জি স্যার, এটা তো লেবার অ্যাক্টে আছে স্যার। হ্যাঁ, লেবার অ্যাক্টে। জি স্যার। This is the new chapter, a most important chapter. Most probably 30% or 35% weightage are given on this chapter, company administration and finance. This is in your textbook, this is the 2 chapters. Most probably chapter number 4 and 5. Company administration 4 or 5 or 3 or 4. Company administration and company finance, 2টা চ্যাপ্টার আছে আলাদা আলাদা। এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। আমরা এতক্ষণ যে আইন কানুন যা কিছু শিখে আসছি, ইথিক্স, গভর্নেন্স, সবকিছুর মূল হচ্ছে আমার এখানে এসে যে কোম্পানি অ্যাক্টের মাধ্যমে আমাদের এগুলা সবকিছু পরিচালনা করতে হবে। ঠিক আছে, সর্বশেষ অর্থাৎ আগেগুলো আমরা শিখবো, শিখে টিকে এসে আমরা এখানে এসে আমরা বাস্তব জীবনে মানে ঢুকে গেলাম। এখানে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্সের ক্ষেত্রে যারা আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছি, আমাদের অনেকগুলাই টার্মস আমাদের আগে থেকে জানা। ঠিক আছে, তারপরেও আমি ধরে নিচ্ছি যে অনেকেই বিজনেস ব্যাকগ্রাউন্ড না, অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড, অনেকেই ইন্টারমিডিয়েটে পাস করার পরে বা ইন্টারমিডিয়েট পাস করার পরও যারা সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ড তারা ইন্টারমিডিয়েটে কিছু এইগুলো পড়ে আসছে। হ্যাঁ, বিজনেস কি, পার্টনারশিপ কি, কর্পোরেট কোম্পানি কি, এগুলো পড়ে আসছে। ঠিক আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি তারাও এইটাও নাই। আমি সেইভাবে আপনি করবেন না, কারণ এগুলা আবার রিপিট করেন, করলে আপনার জন্য বেনিফিট হবে। ঠিক আছে, আমি যা বলছি বুঝতে পারছেন? জি স্যার। অনেকের কাছে মনে হবে অনেক কঠিন, এই কি জিনিস বলতেছে, আবার অনেকে বলবে, হাসবে যে কি স্যার এগুলো কি পড়া, এগুলো তো আমরা 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ছি এগুলো। না স্যার, ভুলে গেছি এগুলো স্যার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতেছি। ফার্স্ট অফ অল বলা হচ্ছে সোল প্রপ্রাইটরশিপ বিজনেস। এই বিজনেস সম্পর্কে আমরা সবাই জানি। সোল প্রপ্রাইটরশিপ বিজনেস কি? এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার বাংলাকে আমরা যেটা পড়ছি সোল প্রপ্রাইটরশিপ। ইন্ডিভিজুয়াল ট্রেডার, প্র্যাকটিশনার যারা প্র্যাকটিস করে তারাও সোল প্রপ্রাইটরশিপ মানে বিজনেস। রেফার্স টু বিজনেস ওন্ড এন্ড অপারেটেড বাই ওয়ান পারসন, যেটা কি করে একবারে হুইচ ইজ নট রেজিস্টার্ড অ্যাজ এ কর্পোরেশন, যেটা কর্পোরেশন হিসাবে রেজিস্টার্ড না। ইন দ্য সোল প্রপ্রাইটরশিপ, there is no legal distinction between the individual and the business owner. While the owner is entitled all profits from the business, he is also responsible for the business debts, liabilities and losses. ঠিক আছে, সোল প্রপ্রাইটরশিপ বিজনেস কি আমরা এখন এই 4-5টা লাইন থেকে আমরা বুঝে ফেলছি। প্রথম কথা হলো এটা এমন একটা বিজনেস যেটা নিজের এই বিজনেস ওন করে, নিজের স্বত্বাধিকার, একক স্বত্বাধিকার। অপারেটেড বাই ওয়ান পারসন, এটা একজনের মাধ্যমে এটা অপারেট হয়ে থাকে। হ্যাঁ, বলতে পারেন তাহলে একজনের মাঝে অপারেট মানে কি, তার এমপ্লয়ি অনেক থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু এটা মেইন মালিক একজন। এটা কোনো কর্পোরেশনের রেজিস্টার্ড হবে না। এখানে কর্পোরেশন রেজিস্টার্ড অ্যাজ এ কর্পোরেশন যে কথা, কোম্পানি একই কথা।
এটা যেহেতু আমেরিকান থেকে বই থেকে অনেক কিছু লেখা, এই জন্য সরি ইউকের বইতে সীমা টেক্সট বুক থেকে আমি অনেক কিছু নিছি, সেখানে কর্পোরেশন বলা আছে। ইউকেতে তারা বলে কর্পোরেশন, বাংলাদেশে আমরা বলি কোম্পানি। তাহলে আমরা কোম্পানি বলবো এখানে, রেজিস্টার্ড এজ এ কোম্পানি ওর এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি, ঠিক আছে। কর্পোরেশন ওর এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি বলা হচ্ছে, ঠিক আছে। ওখানে অনেক ক্ষেত্রে কর্পোরেশনও বলে, আবার কোম্পানিও বলে। ইন দ্য সোল প্রপার্টিশিপ দেয়ার ইজ নো লিগ্যাল ডিস্টিংশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস ওনার। এখানে বিজনেস ওনার, ব্যবসার মালিক এবং সে যে একক ব্যক্তি, এর ভিতরে কোনো পার্থক্য নাই। সে একজনই মালিক, সেও আবার ইন্ডিভিজুয়াল মানে স্বত্বাধিকারী। while the owner is entitled all profits from the business, ওনার কি করে, ব্যবসা থেকে যত লাভ হয় সে নিজেই নেয়। সে ইভেন এরকম ব্যবসার যত পরিমাণ লোন থাকবে, লাইবিলিটি থাকবে, লস হবে, সবকিছু সেই বেয়ার করবে। এ হলো সোল প্রপার্টিশিপ বিজনেসের নেচার। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার কি ক্যারেক্টারিস্টিক্স অফ সোল প্রপার্টিশিপ বিজনেস কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারবেন। A sole proprietorship is a business that is owned and operated by a single individual. When it comes to financial responsibility, the business does not have a separate existence the owner, who may be held personally liable for business expenses. এই হলো আমরা সোল প্রপার্টিশিপ সম্পর্কে আর কিছু বলবো না। আরো আছে দেখেন। সোল প্রপার্টিশিপ ইজ অলসো নোন অ্যাজ দ্য সোল ট্রেডার, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউরশিপ এন্ড প্রফিটরশিপ। এটার আরেক নাম আছে প্রপার্টিশিপ বিজনেস। ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউরশিপ, সোল ট্রেডার, ঠিক আছে, প্র্যাকটিশনার, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল ট্রেডার, হ্যাঁ, is a type of enterprise that owned and run by the one person and in which there is no legal distinction between the owner and the business entity. এখানে বিজনেস এন্টিটি এবং ওনারের ভিতরে কোনো পার্থক্য নাই। আমরা অন্যান্য ক্ষেত্রে কর্পোরেশনের কোম্পানির ক্ষেত্রে আমরা বলছি সেপারেট বিজনেস এন্টিটি, সেপারেট বিজনেস এন্টিটি, এটা বিজনেস এন্টিটি সেপারেট। কিন্তু সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে এটা ওনার এবং বিজনেস এন্টিটি একই। এখানে আবার বলা হচ্ছে সোল প্র্যাকটিশনারস মেইন ডিউটি ইজ টু his own client and customers with whom he has contract. সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে যে মানে প্র্যাকটিশনার ক্ষেত্রে, প্র্যাকটিশনার যে সে তার প্রধান ডিউটি হচ্ছে কি, প্র্যাকটিশনার বলতে আমরা বিভিন্ন প্র্যাকটিশনার বলতে পারি। এখানে হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে আমাদের মতো অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, হতে পারে লয়ার, সব অল আর প্র্যাকটিশনার। এই সোল প্র্যাকটিশনার মেইন ডিউটি ইজ টু হিজ ওন ক্লায়েন্ট, তার নিজস্ব যে ক্লায়েন্ট সেটার প্রতি তার অথবা কাস্টমার বলি, তার প্রতি তার শুধুমাত্র দায়িত্ব। উইথ হোম হি হ্যাজ এ কন্ট্রাক্ট, যার সাথে তার কন্ট্রাক্টটা হয়েছে। দি প্র্যাকটিশনার ইমপ্লাইড promises to use such skill as he has professed, ঠিক আছে। মানে প্র্যাকটিশনার সে ইমপ্লাইড প্রমিসটা কিন্তু স্যার মানে এক্সপ্রেস না, সে ইমপ্লাইড প্রমিস করে আছে টু ইউজ সাচ স্কিল অ্যাজ হি হ্যাজ প্রফেস, সে যে এই সম্পর্কে যত বেশি জানে সে দক্ষতা সে কাজে লাগাবে। and to exercise such professional care as is reasonable. A practitioner can also exceptionally incur liability to someone other than his client. A claim against a sole practitioner by a person other than his or her client would most commonly be made in tort. ঠিক আছে, এই ছিল আমাদের সোল প্রপার্টিশিপ নিয়ে কথা। দেন আমরা চলে যাচ্ছি পার্টনারশিপ। সোল প্রপার্টিশিপ আমরা বলছি একজন, তাহলে পার্টনারশিপ কি হবে, একের বেশি হলে পার্টনারশিপ, একের বেশি হইতে হবে। একজন হলে সেটা সোল প্রপার্টিশিপ হয়ে যাবে। পার্টনারশিপ ইজ এ ফর্মাল অ্যারেঞ্জমেন্ট বাই টু অর মোর পার্টিজ টু ম্যানেজ এন্ড অপারেট এ বিজনেস এন্ড শেয়ার ইটস প্রফিট। পার্টনারশিপ হচ্ছে কি একটা আনুষ্ঠানিকভাবে ফর্মাল অ্যারেঞ্জমেন্ট হবে। ফর্মাল অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা কার ভিতরে হবে, বাই টু অর মোর পার্টি, দুই অথবা তার চেয়ে বেশি। কিসের অ্যারেঞ্জমেন্ট হবে, টু ম্যানেজ এন্ড অপারেট এ বিজনেস এন্ড শেয়ার ইটস প্রফিট। পার্টনারশিপটা হচ্ছে একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্ট। কাদের সব ফর্মাল অ্যারেঞ্জমেন্ট, বাই টু অর মোর পার্টিজ। এই টু অর মোর পার্টিজ কিসের জন্য ফর্মাল অ্যারেঞ্জমেন্ট, টু ম্যানেজ এন্ড অপারেট এ বিজনেস এন্ড শেয়ার ইটস প্রফিট। দেন বলছে পার্টনারশিপ ইজ এন অ্যারেঞ্জমেন্ট where parties known as business partners agree to cooperate to advance their
mutual interest. The partners in a partnership may be individual businesses, interest-based organization, schools, governments or combination. স্কুলের ভিতরে এটা বলা হচ্ছে গভর্নমেন্টস অর কম্বিনেশন হতে পারে। Organizations may partner to increase the likelihood of each their mission and to amplify their reach. A partnership may result in issuing equity or may be only governed by a contract. এই পার্টনারটা কিভাবে হতে পারে? পার্টনারশিপ আমরা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে হতে পারে, আবার বিভিন্ন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন হতে পারে। ঠিক আছে, বিভিন্ন অর্গানাইজেশন কি যেমন গ্রামীণ ফোন, তাদের সাথে পার্টনারশিপ বিজনেসে যায়। এরকম আরো প্রতিজনেরই তাদের মিশনটা অ্যাচিভ করার জন্য তারা পার্টনার হিসেবে গঠন করে। অথবা আমরা অনেক অর্গানাইজেশন দেখবেন অ্যাড দেয়, আমরা তা এই মুখ কোম্পানির পার্টনার, হ্যাঁ আমরা বিজনেস পার্টনার, মুখের দিয়ে আমরা হচ্ছে কি বলি মিডিয়া পার্টনার। হ্যাঁ, এরকম বিভিন্ন পার্টনার হতে পারে। মিডিয়া পার্টনার কেন? তারও লাভ আছে, তারও লাভ আছে। এন্ড টু এমপ্লিফাই দেয়ার রিচ, পার্টনারশিপ may result in issuing and holding equity or may be only governed by a contract. There are several types of partnership arrangement. পার্টনারশিপ বিজনেস আবার বিভিন্ন প্রকারের হতে পারে, অ্যারেঞ্জমেন্ট হতে পারে। কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ ফর্মাল অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টটা বিভিন্ন রকম হয়। ইন পার্টিকুলার ইন এ পার্টনারশিপ বিজনেস, in a partnership business all partners share liabilities and profits equally. সবগুলা পার্টনারই তারা তাদের লাইবিলিটি এবং প্রফিট ইকুয়ালি শেয়ার করে। while in others partners have limited liability. পার্টনারশিপের ক্ষেত্রে নরমালি যেটা সাধারণত যেটা হয় প্রফিটের লস ইকুয়ালি হয়, কিন্তু সেটা আবার আলাদাও হইতে পারে, মানে ইকুয়ালি নাও হইতে পারে, সব ক্ষেত্রে যে ইকুইটি হবে তা না। Partners have limited liability. পার্টনারশিপের লাইবিলিটিটা আবার লিমিটেড থাকে। This is also called silent partner, in which one party is not involved in the day-to-day operations of the business. এটা মানে এটা আসলে টাইপস অফ পার্টনারে চলে গেছে। একটা থেকে বলা হয় সাইলেন্ট পার্টনার। সাইলেন্ট পার্টনার যিনি, সে কি করে না, ব্যবসার যে ডে টু ডে অপারেশনে সে কোনো ইনভলভ থাকে না, তাকে বলা হয় সাইলেন্ট পার্টনার। At common law, members of the business partnership are personally liable for the debts and obligations of the partnership. Forms of partnership have evolved that may limit a partner's liability. A common law হচ্ছে কি, members of the business partnership are personally liable for the debts and obligations of the partnership. Forms of partnership have evolved that may limit a partner's liability. নরমালি যেটা হয় পার্টনারশিপের, নরমাল যে আমি আর আপনি যদি পার্টনারশিপ করি, পার্টনারশিপ নরমালি যে পার্টনারশিপ বিজনেস গুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে লাইবিলিটিটা তার পার্সোনাল লাইবিলিটিতে চলে যায়। কিন্তু কিছু কিছু পার্টনারশিপ আছে যেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে লিমিট পার্টনার্স লাইবিলিটি। পার্টনার লাইবিলিটি তখন লিমিটেড হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি টাইপ, সেই টাইপগুলো আমরা পরে আসছি। তাহলে এই হলো পার্টনারশিপের কথাবার্তা। এখন দেখেন ফর্মস অফ পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেস কত প্রকার আছে। এ কমন ল দেয়ার ইজ টু বেসিক ফর্মস অফ পার্টনারশিপ। সাধারণত দুই প্রকারের পার্টনারশিপ বেসিক ফর্মস বলা হচ্ছে। একটা হচ্ছে জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ। এ পার্টনারশিপ ইন হুইচ অল পার্টনার্স ম্যানেজ দ্য বিজনেস এন্ড এ পার্টনারশিপ ইন হুইচ অল পার্টনার ম্যানেজ দ্য বিজনেস। সকল পার্টনাররা এটা বিজনেস ব্যবসা ম্যানেজ করে আর পার্সোনালি লায়াবল ফর ইজ ডেট। এখানে যে লোন হবে বা সেটা ভবিষ্যতে যে ডেট হবে বা পার্টনারশিপ বিজনেসের জন্য যে ডেট হয় সেই সবটার জন্য পার্সোনালি তারা লায়াবল থাকে। যেটা বলে জেনারেল পার্টনারশিপ। আমরা জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে তার পার্সোনালি লায়াবল থাকে। জেনারেল পার্টনার্স হ্যাভ নো অব্লিগেশন অফ স্ট্রিক্ট লায়াবিলিটি টু থার্ড পার্টি ইনজুরড বাই দ্য পার্টনারশিপ। পার্টনারশিপ মাধ্যমে যদি থার্ড পার্টি কোনো ইনজুরড হয় সেক্ষেত্রে হ্যাঁ জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে এটা একটা অব্লিগেশন থাকে। জেনারেল পার্টনারস হ্যাভ এন অব্লিগেশন অফ স্ট্রিক্ট লায়াবিলিটি টু থার্ড পার্টি ইনজুরড বাই দ্য পার্টনারশিপ। General partners may have joint liability or joint and several liability dependent upon circumstances. ঠিক আছে, তাদের জয়েন্টলি লাইবিলিটি হবে অথবা তাদের জয়েন্টের একজনের বেশি একজনের কম হতে পারে, এরকম সার্কামস্টেন্স অবস্থা ভিত্তিতে আপনার নির্ভর করবে। লিমিটেড পার্টনারশিপ,
A partnership in which general partners manage the partnership operation. হ্যাঁ, জেনারেল পার্টনার যেগুলো আছে সেক্ষেত্রে তারা অপারেশনটা ম্যানেজ করে, and limited partners forgo the right to manage the business in exchange for limited liability for the partnership debt. The liability of limited partners is limited to their investment in the partnership. যদি আপনার পার্টনারশিপ বিজনেসটা এরকম ভাবে ফর্ম করা হয় যেখানে লিমিটেড পার্টনারশিপ হবে, সেই ক্ষেত্রে লাইবিলিটিটা হচ্ছে লিমিটেড হয়ে যায়, লাইবিলিটিটা হয়ে যায় লিমিটেড। সে পার্টনারশিপে তার যত অংশ আছে সে অংশ পরিমাণ সে পার্টনারশিপ তার লাইবিলিটি হবে। A partnership in which general partners manage the partnership operation, limited partners forgo the rights to manage the business in exchange for limited liability for the partnership debt. The liability of limited partners is limited to their investment, investment উপর ডিপেন্ড করবে in the partnership. More recently, additional forms of partnerships have been recognized. বর্তমানে আরো নতুন ভাবে পার্টনারশিপ ফর্মটাকে মানে আরো সুন্দর করতেছে, সেটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। ঠিক আছে, দেন আরেকটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ। লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ হচ্ছে a form of partnership in which all partners may have some degree of limited liability, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ লিমিটেড লাইবিলিটি থাকে। লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ, a form of limited partnership in which general partners have limited liability for the debts and obligations of the limited partnership. ঠিক আছে, এই যে লিমিটেড একটু আগে আমরা যেটা বলছি লিমিটেড পার্টনারশিপ, এই লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে তাদের লাইবিলিটিটা লিমিটেড। লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ, limited partnership in which general partners have limited liability for the debts and obligations of the limited partnership. And limited liability partnership, a form of partnership in which all partners may have some degree of limited liability. এটা জেনারেল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হয় লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, আর লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ। কিন্তু এগুলো আমাদের দেশে নাই আসলে, এগুলোর উদাহরণ এগুলা মানে ইংল্যান্ড বা উন্নত বিশ্বের থেকে এগুলো নেওয়া। আমরা এটা জানতে পারি জেনারেল পার্টনারশিপ লিমিটেড পার্টনারশিপ। নর্মালি আমাদের দেশে যেটা হয় যেটা জেনারেল পার্টনারশিপ হয়। দেন আমরা বলছি সাইলেন্ট পার্টনার। সাইলেন্ট পার্টনার কি? আপনি মনে করেন একটা ব্যবসাতে আছেন যে আপনি শুধু সেখান থেকে প্রফিট নেবেন, আপনি অন্য কিছু খোঁজ খবর রাখেন না। হ্যাঁ, একটা গাড়ির ব্যবসাতে আছেন, অত দুইটা বাস কিনছে, সেখানে আপনি পার্টনারশিপ আছেন, তিনজন ফ্রেন্ড মিলে, দুইজন ফ্রেন্ড আপনি সরাসরি ওখানে ওই বাসের তদারকি করে আর আপনি লেখাপড়া করতেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটা সাইলেন্ট পার্টনার। A silent partner or sleeping partner is one who still shares in the profits and losses of the business but who is not involved in management. Sometimes the silent partner's interest in the business will not be publicly known. A silent partner is often an investor in the partnership who is entitled to a share of the partnership profits. Silent partners may prefer to invest in limited partnerships. Silent partner সাধারণত এই লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে যেখানে সেখানে তারা প্রেফার করে। In order to insulate their personal assets from the debts or liabilities of the partnership. Their characteristics of partnership key character, এখানে পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী বলা আছে পার্টনারশিপ is defined as the relationship between two or more persons who have agreed to share the profits of the business run by all and any of them acting for all. Partnerships have the following common characteristics. এইগুলা কি? এইগুলা characteristics. The partnership firm is not a legal entity apart from the partners constituted. It has limited identity for the purpose of tax law as per section 4 of the Partnership Act 1932. Partnership firm গুলা কি হয়? পারপাস হচ্ছে ট্যাক্স ল পারপাসে লিমিটেড আইডেন্টিটি থাকে, পার্টনারশিপ বিজনেসের এই লিমিটেড আইডেন্টিটিটা নাই, পার্টনারশিপে এই লিমিটেড আইডেন্টিটি থাকে। কিন্তু পার্টনারশিপ কোনো লিগ্যাল এন্টিটি না, শুধু এই পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী মানে ট্যাক্স ল তার একটা লিমিটেড আইডেন্টিটি দিয়েছে, কিন্তু সেটা লিগ্যাল এন্টিটি না। Unlimited liability. Major disadvantage of partnership is the unlimited liability of partners for the debts and liabilities of the firm. The unlimited liability partnership ক্ষেত্রে
তবে যদি সেই লাইবিলিটিটা যদি লিমিটেড পার্টনারশিপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা এই এটা প্রযোজ্য হবে না। জেনারেল পার্টনারশিপের কথা বলা আছে, আনলিমিটেড লাইবিলিটি। Business of firm can be carried on by all or any of them acting for all. Any partner has authority to bind the firm act of any one partner is binding on all the partners. Thus, each partner is an agent of the remaining partners, hence partners are the mutual agents. পার্টনারদেরকে মিউচুয়াল এজেন্ট বলা হয়, এটা অনেক সময় আসে এক্সপ্লেইন যে পার্টনারটা মিউচুয়াল এজেন্ট। বাট হোয়াই পার্টনারস আর মিউচুয়াল এজেন্ট? মিউচুয়াল এজেন্ট কেন? আপনি পার্টনারশিপ বিজনেসে 5 জনে মিলে ব্যবসা করতেছেন, আপনি একজনে খারাপ কাজ করছেন, হ্যাঁ, এই একজনের জন্য সবাই এখানে আপনার ভুক্তভোগী হতে হবে। একজন পার্টনার আরেকজন অন্য সব পার্টনারদের এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? এই জন্য পার্টনারশিপকে বলা হচ্ছে মিউচুয়াল এজেন্ট, পার্টনারস আর মিউচুয়াল এজেন্ট। Partnership Act 1932 now where mentions in the partnership agreement is to be in written or oral format. Partnership Act ডাইরেক্ট বলা নাই রিটেন না ওরাল ফর্মেট হবে, কিন্তু জেনারেল রুল তো অবশ্যই রিটেন হতে হবে। Thus the general rule of the contract act applies that the contract can be oral or writing. General rule of contract act বলা আছে যে কন্ট্রাক্ট কি হতে পারে, ওরাল হতে পারে, রিটেন হতে পারে, as long as it satisfies the basic conditions of being a contract, that is the agreement between partners is legally enforceable. হ্যাঁ, তার মানে হচ্ছে যে পার্টনারশিপ যে বিজনেসটা সেটা ওরাল হতে পারে, রিটেন হতে পারে। ওরাল হইলেও পার্টনারশিপ হবে, ঠিক আছে, কিন্তু বাস্তবের পক্ষে কিন্তু আপনার এটা হয় না। আপনি রিটেন না করলে আপনি কিভাবে আপনার ওইটা অ্যাপ্লাই করবেন কিভাবে? নাম্বার অফ পার্টনারশিপ মিনিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে 50 ইন এনি কাইন্ড অফ বিজনেস অ্যাক্টিভিটি। সিন্স পার্টনারশিপ ইজ এন এগ্রিমেন্ট দ্যাট মাস্ট বি মিনিমাম 2 পার্টনার। পার্টনারশিপের ক্ষেত্রে মিনিমাম 2 জন হতে হবে, ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত হতে পারে। The real test of partnership firm is mutual agency set by the courts of India রয়ে গেছে, where the partners can bind the firm by his act, where that he can act agent of all other partners. এই ছিল মোটামুটি আমরা সোল ট্রেডারশিপ এবং পার্টনারশিপের মধ্যে ডিসকাশন। আপনারা এর ভিতরে এখন কোশ্চেনের মাধ্যমে আবার এটা আমরা ক্লিয়ার করব। বলেন হ্যাঁ স্যার, আমরা যে ইন্টার লেভেলে নরমালি স্যার এই পার্টনারশিপের যেসব এক্সাম্পল গুলো করতাম স্যার, ওখানে তো স্যার মানে বলা থাকতো যে এই প্রফিটটা একটা প্রি এগ্রিড রেশিও থাকতো, ওই অনুযায়ী শেয়ার হবে। প্রি এগ্রিড রেশিও হয় তাহলে সেই অনুযায়ী হবে। যদি কোনো লায়াবিলিটি থাকতো যে তাদের মানে স্যার, আর স্যার ওটাতে বলা থাকতো স্যার যে লায়াবিলিটিটা মানে তাদের মানে কতটুকু মূলধন দিয়েছে ওই অনুযায়ী। তো স্যার এটা তো স্যার তাহলে যে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের মতো। সোল প্রপার্টিশিপ বলতে আমরা কি বুঝছি? স্যার সোল প্রপার্টিজ সব তো হচ্ছে এক মালিকানা, যেটা আমরা পড়ে আসছি, মানে এক মালিকানা, যে মালিক একাই পরিচালনা করবে বিজনেসটা এবং সে সমস্ত মুনাফা বা যেটাই হয় না কেন সে একাই ভোগ করবে প্রতিষ্ঠান, সবচেয়ে একাই ভোগ করবে, মানে স্বত্বাধিকার স্যার, একক স্বত্বাধিকার। হ্যাঁ, একক স্বত্বাধিকার, জি, মানে সকল প্রকার লায়াবিলিটিস যেগুলো আছে সেগুলো সে একাই তাকে বহন করতে হবে। তার যে বিজনেস লায়াবিলিটি তার পার্সোনাল লায়াবিলিটি দ্বারা কভার হবে। বিজনেস লায়াবিলিটি তার পার্সোনাল লায়াবিলিটি। সাপোজ আপনি সোল প্রপার্টিশিপ একটা বিজনেস করতেছে কোনো এক লোক, তার বিজনেসে আপনি মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, তার 1 লক্ষ টাকা সেই মুনাফা মানে ক্যাপিটাল নিয়ে এসে কাজ করতেছে। এখন কোনো একটা ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটলো বা এমন একটা ঘটনা ঘটলো, সেখানে লায়াবিলিটির দিকে দাঁড়াইলো হচ্ছে 1 কোটি টাকা। লায়াবিলিটি হচ্ছে এই অর্গানাইজেশনের জন্য, কিন্তু লায়াবিলিটি হচ্ছে 1 কোটি টাকা দিতে হবে, এবং সেই 1 কোটি টাকায় তার পার্সোনালি তার যে ফান্ড আছে, যার অ্যাসেট আছে, সেই অ্যাসেটে কিন্তু 1 কোটি টাকা দিতে পারে, 100 কোটি টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে তার 1 কোটি টাকাই সুদ করতে হবে। এটা হলো সোল প্রপার্টিশিপ, ঠিক আছে? এবং ট্যাক্সের ক্ষেত্রে সোল প্রপার্টিশিপ আলাদা ট্যাক্স দিতে হয় না, তার নিজের পার্সোনাল যে ট্যাক্স, সেই ট্যাক্সটা সোল প্রপার্টিশিপ ট্যাক্স সেম জিনিস, একসাথে হিসাব করতে পারে, অসুবিধা নেই, এর জন্য আলাদা কোনো সত্তা নাই, ঠিক আছে? এ হলো সোল প্রপার্টিশিপ।
ট্যাক্স পারপাসে যদি বলি এটা, লাইবিলিটি পারপাসে যদি বলি, তাহলে তার পার্সোনাল লাইবিলিটি উইল বি বিয়ার বাই দ্য বিজনেস লাইবিলিটি। ঠিক আছে, দেন হচ্ছে ট্যাক্স পারপাসে সে সব মানে তার পার্সোনাল ট্যাক্স হবে, আলাদা জন্য তার ট্যাক্স আইডেন্টিফিকেশনের দরকার নেই। এটা হলো সুপারভিশন বিজনেস। দেন আমরা এখানে বলছি সুপারভিশন ক্ষেত্রে আরেকটা বলছি একটা কি, প্র্যাকটিশনার। ঠিক আছে, প্রফেশনাল প্র্যাকটিশনার সেটা কি? যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার এরা স্যার। এখন এরা মেইন ডিউটি কি রকম? যে মানে যে জ্ঞান অর্জন করাটা প্র্যাকটিসের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। মেইন ডিউটি হচ্ছে তার ক্লায়েন্টের বরাবর, তার যে ক্লায়েন্ট ওই ক্লায়েন্টের বরাবর। ঠিক আছে, ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট তো কাস্টমারের জন্য। এখানে তারা যে ক্লায়েন্টের থেকে যে ফিসটা পায় এটা তার ইনকাম। এখন কখনো যদি কোনো একটা লয়ারের কথা যদি চিন্তা করি যে উনি এমন একটা, এবং এই ক্লায়েন্টকে কিভাবে তারা দিতে হবে, মানে সে সার্ভিস দিতে হবে। এখন এটা স্যার ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে, যে ক্লায়েন্ট আসলে যতটুকু স্কিল আছে, তার যতটুকু সে স্কিল, সে প্রফেসর মানে ওই রিলেটেড প্রফেশন যতটুকু স্কিল আছে সম্পূর্ণই সে সার্ভিস দিবে, সে এখানে প্রয়োগ করবে। এখন একজন উকিল, সবচেয়ে ভালো উকিল, সে যখন আপনার ওকালতি করতে গেছে, সে কি করলো? সে অনেক উদাহরণ দিতে পারে, আপনাকে বের করে নিয়ে আসতে পারে, কিন্তু সে কি করলো না, সেটা সঠিক যথাযথভাবে করে নাই, তাহলে কিন্তু সে তার ডিউটিটা পালন করে নাই, করলো না। ঠিক আছে, আপনি তো তাকে মানে তাকে ওকালতি আপনার নিয়োগ করে দিচ্ছেন এই জন্য যে সে খুব ভালো মানের, সে যে কোনো ওয়াইতে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে, কিন্তু সে করলো না, তাহলে সে তার ডিউটি কেয়ার, প্রফেশনাল কেয়ার সে মেনটেন করলো না। ঠিক আছে, স্যার একটা ছিল। বলেন স্যার, আমরা যেটা হচ্ছে একটা তো হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে লায়াবিলিটির ইস্যু, আর একটা জিনিস যেটা জানার ছিল সেটা হচ্ছে প্রোপ্রাইটরশিপ যে অর্গানাইজেশন গুলা, সেগুলার কি স্যার অডিট রিপোর্ট কি, মানে ফাইন্যান্সিয়াল যেটা অডিট রিপোর্টের থ্রুতে যেটা হয়, এটা কি স্যার ম্যান্ডেটরি, যে অডিট রিপোর্ট ম্যান্ডেটরি কিনা, এটা একটু আমার একটা কনফিউশন আছে আর কি। না, অডিট রিপোর্ট তো আপনার ম্যান্ডেটরি না। আচ্ছা, কিন্তু স্যার প্রপার্টিশিপ বিজনেসে তো আমি বলি রিপোর্ট করতে হয়, ম্যান্ডেটরি না। এখন আপনি মনে করেন সে তো রেজিস্টার্ড না, রেজিস্টার্ড না যেহেতু সে তো তার অডিট রিপোর্ট আপনার জনিষ্ঠ কোম্পানিকে দিতে হবে না। না, সে যদি রেজিস্টার্ড না, সে আপনার মনে করেন যে আপনার ইয়াতে স্টক এক্সচেঞ্জে দিতে হবে না, না আলটিমেটলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দিতে হবে না। সুতরাং সে করতে পারে, নাও করতে পারে, আর ম্যান্ডেটরি ফিগুলো ওখানে। কিন্তু আপনাকে যদি আপনার যে প্রতিষ্ঠান, আপনি মনে করেন ব্যাংক থেকে ফাইন্যান্স নেবেন, ব্যাংক বলছে আপনার অডিটের রিপোর্ট লাগবে, কিন্তু স্যার এনবিআর কি এটা অ্যাকসেপ্ট করে যে প্রপার্টিশিপ কোম্পানি যে কোনো লাভ বা লোকসান ট্যাক্স পেয়ার যেভাবে করবে ওভাবেই এনবিআর অ্যাকসেপ্ট করবে? যেভাবে করবে এইভাবে তো এনবিআর অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, সেটা তো আপনার পার্সোনাল ফাইলের ক্ষেত্রে একই রকম। আপনি যেটা করলেন সেটা কি অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে। আচ্ছা, আপনি যেটা বলছেন অডিটেড, যেটা অডিটেড এই জন্য না, কারণ আপনি তো কোম্পানির ফাইল, আপনি এখানে অডিট করার মানে ফাইল দিয়ে আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনি অ্যাজ ওয়েল এজ পার্সোনাল। ঠিক আছে, আপনাকে আপনার পার্সোনালে আপনি লিখতে পারেন, হয়তো বা আপনার নামে 2-3টা পিন থাকতে পারে যে এই মুখ কোম্পানির মালিক সে, কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু আপনার টোটাল মানে যত ইনকাম, অল ইনকামের উপর আপনার কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। ফাইল একটাই। হ্যাঁ, ওটা মানে কোম্পানির মানে প্রপার্টিশিপ বিজনেস গুলো হলো ইনকামের একটা সোর্স, যদি কেউ দুইটা কোম্পানির প্রপার্টিশিপ নিয়ে থাকে। রাইট, সেই জন্য এটার নামে, এই ব্যক্তি নামে, এই ফুল প্রপার্টিশিপের নামে আলাদা কোনো ফাইল তৈরি করতে হয় না, ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, তার মানে স্যার ওদের অডিটেড ফাইন্যান্সিয়ালসটা না হলেও প্রবলেম নাই? না, সে নিজের মালিক, সে কারে, সে কেন অডিটেড, অডিট কখন, এই যে ফাইন্যান্সিয়াল অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, সেগুলো কিসের জন্য? পাবলিক ইন্টারেস্টের জন্য। ঠিক আছে, পাবলিক ইন্টারেস্ট প্লাস হচ্ছে স্যার মেইনলি হচ্ছে পাবলিক মানে ইন্টারেস্ট, মানে আপনার স্টেক হোল্ডার যারা তাদের জন্য। ঠিক আছে, এখানে যেহেতু আপনার স্টেক হোল্ডারের অংশটা কমে গেছে, স্টেক হোল্ডার তো অবশ্যই আছে, নাই যে তা না, স্টেক হোল্ডার অংশ যেহেতু কমে গেছে, সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। কিন্তু আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, যখন আপনি ওই রিকোয়ারমেন্টে যখন করবেন, তখন আপনার অডিট রিপোর্ট লাগে।
আচ্ছা আচ্ছা অর্গানাইজেশন যখন বড় হয়ে যায়, আপনি যখন ব্যাংকে ফাইন্যান্স নিতে যাবেন, আপনার এক্স্যাক্টলি ব্যাংকের এখন যেটা আপনি বর্তমানে যেমন বলা হচ্ছে ICRR, ইন্টারনাল ক্রেডিট রিস্ক গ্রেডিং, জি আপনি যখন ICRS, রেটিং করতে যাবেন, আলটিমেটলি আপনার ওখানে অডিটেড ফাইল কিনা আপনার ওখানে ধরে নিবে, আর ওখানে স্যার পয়েন্ট কমে যায়। হ্যাঁ, পরবর্তী 1.5 বছরের পুরাতন যদি আপনার অডিট রিপোর্ট হয়ে যায়, আলটিমেটলি আপনার কি হয়ে যাবে, আপনার যত ভালো পজিশনে থাকুক না কেন আপনার এই রেটিং ফেয়ার হয়ে যাবে, মার্জিনাল চলে আসে, তাইলে আপনি ভালো করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার বাইন্ডিংস আসবে, সেই ক্ষেত্রে আপনি করতে হবে। এটা স্যার আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ওই যে স্যার গাজী টায়ার যেটা, হ্যাঁ ওই যে গোলাম দস্তগীর গাজীর যেটা এমপি, যে গাজী টায়ার কিন্তু স্যার বিশাল কোম্পানি, হ্যাঁ ওদের কিন্তু অনেক টাকাই লোকের এমপির, হ্যাঁ কিন্তু তার কোম্পানির ফাইন্যান্সিয়াল আমার ব্যাংকে দেয় অডিটেড না, নিজের বানানো ফাইন্যান্সিয়াল দেয়। ব্যাংক তার সেট বানানো, তো ব্যাংকে বলে আপনি একটা বানাই নেন, আরে স্টেটমেন্ট আপনি বানাই নেন, নিয়ে আপনি করেন না, ICRR আগে তো ছিল CRG, আপনি CRG করে নেন। এখন কারণ এইটা স্যার, এটা কেন আপনাকে বললাম, আমার মনে হয় এটা নিয়ে অনেক অনেকেই এটার একটা সুযোগ নিচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, আপনি মনে করেন বসুন্ধরা গ্রুপ, তার তো বাংলাদেশের শ্রেষ্ঠ নাকি ধনী তালিকা, এখন বসুন্ধরা নাকি শ্রেষ্ঠ ধনী, কিন্তু তার কয়টা প্রতিষ্ঠানই আছে, বা আপনারা এরকম অনেক প্রতিষ্ঠানই সোল প্রপার্টিশিপ, জি 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 এরকম অনেক কোম্পানি, অনেক অর্গানাইজেশনই আছে, অনেক বড় বড় লোক, কিন্তু তারা ইন্ডিভিজুয়াল পার্সন সোল প্রপার্টিশিপ চালাচ্ছে। জি স্যার, এই ট্যাক্স ফাঁকি দেওয়া, ব্যাংক থেকে করার জন্য এইগুলা করতেছে। তাহলে স্যার অডিটেরটা ম্যান্ডেটরি না, কারণ আমরা ওনাকে একবার বলছিলাম যে আপনি অডিট করান, উনি বলছিলেন না আমি কেন অডিট করাবো, আমার এটা তো ম্যান্ডেটরি না। এখন পর্যন্ত ম্যান্ডেটরি না, কিন্তু আপনার ওই যে বিজনেস যখন আপনি লোন নিতে যাবে, ICRR হয়ে যাবে, তখন ওখানে এসে মার্জিনাল করে ফেললে তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। জি একটা, হ্যাঁ জি স্যার ঠিক বলছেন, হ্যাঁ জি জি ঠিক আছে। নেক্সট আর কোন কোশ্চেন আছে সোল প্রপার্টিশিপ নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে যে সোল প্রপার্টারশিপ এবং পার্টনারশিপে WPPF এর কি কোনো প্রভিশন আছে কিনা? WPPF কি? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। আচ্ছা, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন, এটা প্রভিশন তো আমার জানা নাই আছে কিনা। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা যে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন তো যে কোনো ওয়ার্কার বা ক্ষেত্রে লেবার ল অনুযায়ী যে কোনো ক্ষেত্রে, সোল প্রপার্টিশিপ ক্ষেত্রে হবে, পার্টনারশিপের ক্ষেত্রে হবে, যেখানে আপনি কাজ করাবেন লেবারদেরকে, এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ লেবারদের কাজ করাবেন না লেবারদেরকে, তখন ওয়ার্কার পার্টিসিপেশন আপনি দিতে হবে। এটা হচ্ছে ওই অনুযায়ী, লেবার ল অনুযায়ী। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে আমরা তো আগের চ্যাপ্টার গুলিতে দেখলাম যে মালিক পক্ষের শ্রমিকদের জন্য বিভিন্ন বিষয় এনশিওর করতে হয়, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ভালো পরিবেশ। সেক্ষেত্রে এই ক্ষেত্রে সোল প্রপার্টারশিপে তো আমরা কি যে অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না, তো এটা লিগ্যালি কতটুকু মানা না হলে, সোল প্রপার্টারশিপ বিজনেসের ক্ষেত্রে মানা না হলে আপনি মামলা করতে পারেন, সিভিল আইনে আপনি যাইতেই পারবেন। প্রপার্টির সুবিধা দিতে যে আপনি আপনার মনে করেন সোল প্রপার্টিশিপ বিজনেস, তার একটা ফ্যাক্টরি আছে, ওয়ার্কারদেরকে সে মেরে ফেলবে, ওয়ার্কারদের যা ইচ্ছা তা করবে, ওয়ার্কাররা এখানে করতে পারবে না, অবশ্যই পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রাইট আছে, হ্যাঁ। দেন আমরা চলছি পার্টনারশিপ সম্পর্কে। আমরা কি বললাম, পার্টনারশিপ বলতে কি বুঝি? পার্টিস যদি কোনো বিজনেস অপারেট করে এবং প্রফিট শেয়ার করে, সেক্ষেত্রে আমরা ওটাকে আমরা পার্টনারশিপ বলতে পারি। পার্টনারশিপ এবং ক্ষেত্রে কি পার্টনারশিপের একটা মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখানে কোথাও লেখা নেই যে লসটাকেও দুজন শেয়ার করবে, বা লসটা এবং যেটা ডেট যেগুলা নরমালি হচ্ছে, যদি আপনার এরকম হবে তো সেক্ষেত্রে ওই যে লসটা এই জন্যই লেখা নাই, কারণ লস হতে হতে যখন আপনার অবস্থা খারাপ হয়, ব্যাংক আপনার যে অর্গানাইজেশন পার্টনারশিপের টোটাল যে ক্যাপিটাল সব দিয়েও যদি আরো লাগে, তখন সব দেওয়ার পরেও তারপর সে পার্সোনাল লাইবল হয়, এই জন্য সেখানে লেখা নাই, শেয়ারিং হয় না। ঠিক আছে, আপনি সাপোজ মনে করেন যে আপনি আপনার লস হতো, আপনার 1 লক্ষ টাকা, একটু আগে যেটা বললাম 1 লক্ষ টাকার বিজনেস, 50,000 করে দিলেন দুইজনে, কিন্তু আপনার এমন একটা কোনো সমস্যা হয়েছে যে সমস্যা আপনার 1 কোটি টাকা, এই 1 কোটি টাকা তখন আপনার যে দুই পার্টনারের
সব মিলিয়ে তার মানে তার যে পার্সোনাল অ্যাসেট সেই অ্যাসেট থেকে সে দিতে পারবে 5 লক্ষ টাকা, তাহলে বাকি 95 লাখ আদার্স পার্টনার যে তার আছে 10 কোটি টাকা, তাহলে 95 লাখ ওই 10 কোটি টাকা ওলা দিতে হবে। এটা হলো পার্টনারশিপ, ইন জেনারেল পার্টনারশিপ যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই জন্যই মানে এখানে লসের কথাটা আসলে উল্লেখ করা নাই। নরমালি লসের কথা উল্লেখ না থাকলেও নরমালি যে লস যদি কোনো কারণে কোনো পার্টনারশিপ বিজনেস আসে তাহলে সেটাও কি শেয়ারিং রেশিও অনুযায়ী মানে শেয়ারিং রেশিও অনুযায়ী 3:4 হয় বা 3:2 হয় যে এখানে আপনি পার্টনারশিপ কে আপনার এই সুপারভিশন থেকে আলাদা করেন তো আলাদা মানে কি কি আরো কি কি এটার স্বতন্ত্র কি কি বৈশিষ্ট্য ডিফারেন্স বিটুইন সুপারভিশন এন্ড পার্টনারশিপ? এতক্ষণ আমরা সুপারভিশন অনেক কিছু বলছি, তাহলে পার্টনারশিপের এটার পার্থক্যটা কি? আর যেমন সোল প্রোপ্রাইটরশিপের ডিসিশন সে একাই নিতে পারে, কিন্তু পার্টনারশিপে তার ডিসিশন মেকিং অথরিটি একা নেওয়ার ক্ষমতা নেই আসলে। আর পার্টনাররা এখানে ডিসিশন নিবে। আর এছাড়া তো দেখতে হবে আমরা বারবার ওখানে কিন্তু সুপারভিশন আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, পার্টনারশিপের ট্যাক্স এর কি হবে? পার্টনারশিপ বিজনেস আলাদাভাবে সে কি করবে, ট্যাক্স ফাইল দিতে করতে পারবে এবং সেই ট্যাক্স ফাইল দিবে। পার্টনারশিপের ট্যাক্সের রেট পার্সোনাল ট্যাক্সের রেট হচ্ছে আলাদা। ক্লিয়ার? পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তার এটাই তার আইডেন্টিটি, সে কিন্তু লিগ্যাল এন্টিটি নাই, সে কিন্তু রেজিস্ট্রার না, লিগ্যাল এন্টিটি নাই, শুধুমাত্র একটা এগ্রিমেন্টের মাধ্যমে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পার্টনারশিপ হয়। কিন্তু এখানে মেয়েটাকে যে লিগ্যাল এন্টিটি বলতে যদি বোঝানো হয় তাহলে তাকে লিগ্যাল এন্টিটি দিচ্ছে ট্যাক্সের ফাইলটাই আলাদা, তার নামে পার্টনারশিপের বিজনেসের নামে সে কি করতে পারবে, ট্যাক্স ফাইল দাখিল করতে পারবে। ঠিক আছে, সোল প্রপার্টিশিপ একজনে হয়, পার্টনারশিপ 2 এর অধিক হতে হয়, 2 অথবা 2 এর অধিক হতে হয়, একের অধিক। তাহলে পার্টনারশিপ বিজনেসে কি 3 সার্টিফিকেট থাকে? হ্যাঁ, আলাদা 3 সার্টিফিকেট থাকে। তাহলে তো স্যার ওটা তো কোনো একটা রেফারেন্সে করতে হয়, এটা কি ট্রেড লাইসেন্সের মাধ্যমে? ওই যে পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে। আচ্ছা, এগ্রিমেন্টটা স্যার কে ভ্যালিড করে? এটা কোন কর্তৃপক্ষ থেকে এগ্রিমেন্টটা ভ্যালিড করা হয়? এগ্রিমেন্টে তাদের মাধ্যমে নোটারি করা হয়। আচ্ছা, নোটারির মাধ্যমে এটা ভ্যালিড হয়ে যায়। স্যার ওটা ডিন বলা হয়? হ্যাঁ, ডিন পার্টনারশিপ ডিন। ওটা কি ভিন বলা হয়? ট্যাক্সটা কি ভিন সার্টিফিকেট বলা যায় ওটা? ভিন জি স্যার, ভিন একটা হচ্ছে হ্যাঁ জি জি হ্যাঁ, এটা বিজনেসের না, আমরা কর্পোরেশনের যতগুলো সবগুলো তো ভিন বলা হয়, ভিন বলা হয়, রাইট। আর টিন তো হচ্ছে যে এটা পার্সোনাল ক্ষেত্রে আমরা ভিন বলা হয়। জি ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখানে আমরা বলছি। আর একটা বিষয় হচ্ছে যে স্যার পার্টনারশিপের ক্ষেত্রে কোনো রকম কোনো গভর্নমেন্টের কোনো স্পেসিফিক কোনো স্টেটাস মানে স্ট্যাটিউটস বলে কি কোনো নীতিমালা আলাদা করে আছে কি? কিন্তু পার্টনারশিপের আছে, বুঝি না, আবার বলেন। মানে পার্টনারশিপের একটা পার্টনারশিপ অ্যাক্ট আছে যেটা হ্যাঁ, পার্টনারশিপ অ্যাক্ট আছে, রাইট। এটা একটা অ্যাক্ট আছে, পার্টনারশিপ অ্যাক্ট আছে, পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী এটা পরিচালিত হবে। প্রোপ্রাইটরশিপের ওরকম কোনো অ্যাক্ট নাই। হ্যাঁ, এটা অ্যাক্ট নাই। এই যে এখানে দেখেন আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনার আমরা বলছি 1932, এই যে লিমিটেড আইডেন্টিটি ফর দ্য পারপাস অফ ট্যাক্স ল, এটা একটা আইডেন্টিটি আছে এই ট্যাক্স ল অনুযায়ী। ঠিক আছে, এবং এই যে সেকশন 4 অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, এটা অ্যাক্ট 1932 তে সেকশন 4 এ বলা আছে যে ট্যাক্স লতে সে আলাদা নামে সে ট্যাক্স দিবে এবং এনবিআরও তার নামে আলাদা ট্যাক্সে ইস্যু করে। যেরকম ওনারা মানে প্রফিটটা কাউকে শেয়ার করতে হয় না, লায়াবিলিটিও শেয়ার করতে হয় না, আবার পার্টনারশিপের ক্ষেত্রে প্রফিট যেরকম শেয়ার করতে হয় লায়াবিলিটি গুলো শেয়ার করতে হয়। সেটাই, ওই ক্ষেত্রে সম্পূর্ণ অপারেশন তার দায়িত্বে, তার লাভও তার, লসও তার, কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে সেটা শেয়ারিং এর মাধ্যমে সেটা হবে। এখানে পার্টনারশিপের মূল যে ডিসঅ্যাডভান্টেজেসটা সেটা হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি অফ দ্য পার্টনার। আপনার কেন আপনার কর্পোরেশন করে, কেন আপনার লিমিটেড মানে আপনার কোম্পানি তৈরি করা হয়? কোম্পানি করার মূল কারণ হলো
কোম্পানিতে আপনার লাইবিলিটিটা লিমিটেড হয়ে যায়, লাইবিলিটিটা লিমিটেড থাকে। আর পার্টনারশিপের ক্ষেত্রে লাইবিলিটিটা আনলিমিটেড। আমরা কর্পোরেশন করলে আমরা কোম্পানি যখন করবো তখন করবো। আপনি দেখবেন বড় বড় কোম্পানিগুলা আপনার অনেকেই বিজনেস করতে গেলে আপনার পার্টনারশিপ বিজনেস কিন্তু করে না, ওরা কি করবে তখন আপনার কর্পোরেশন করে নিবে, কোম্পানি করবে, রেজিস্ট্রার হয়ে যাবে। রেজিস্ট্রার হলে সুবিধা হচ্ছে এটা, তার এই একটা এন্টিটি যদি মানে আপনার লাইবল হয়ে যায়, তার অন্য আরো 20টা এন্টিটি আছে, সেই 19টা এন্টিটি তার ভালো থাকবে, তার পার্সোনালি তার তেমন খুব বেশি ক্ষতি হয় না। ঠিক আছে? যেমন আমি একটা মানে ট্রেনিং এ গেছিলাম, ওই ট্রেনিং এ মানে আমি যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ ওখানে আমাকে বলছিল আসলে আমরা রিস্ক ম্যানেজমেন্টে, ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট করতে কোন ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের ট্রেনিং। সেই ক্ষেত্রে বলতেছিল আপনি যে আপনার ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আসলে আমরা কার রিস্ক ম্যানেজমেন্ট করবো, রিস্ক ম্যানেজমেন্টটা কার? যেহেতু আমি যদি মালিক পক্ষের চিন্তা করি, তাহলে মালিক পক্ষের তো সে তো তার রিস্ক এমনি ম্যানেজ করে রাখছে, আপনি আর আমি এত গাইডলাইন দিয়ে তো ম্যানেজ করতে হয় না। কারণ সে যে মালিক, ব্যাংকের মালিক, সে এ পর্যন্ত সে মনে করেন যে আরো 30টা বিজনেসের সাথে সে জড়িত, 30টা ইন্ডাস্ট্রিতে সে জড়িত। ব্যাংকিং একটা ইন্ডাস্ট্রি, এরকম আপনার হাউজিং ইন্ডাস্ট্রি, এই যে হসপিটাল, তারপর হচ্ছে আপনার এরকম রিয়েল এস্টেট, হ্যাঁ এরকম করতে 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 গার্মেন্টস, টেক্সটাইল, তার অনেকগুলা সে ইন্ডাস্ট্রিতে সে জড়িত। আপনার ব্যাংকিং যদি তার ধ্বংস হয়ে যায়, তাহলে তার ওই বিজনেস সব ঠিক থাকলো, তাহলে সে কি হলো, তার রিস্ক অটোমেটিক্যালি সে ডাইভার্সিফিকেশন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করে রাখছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করছে আর কি, বাস হ্যাঁ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করে রাখছে, ডাইভার্সিফাই করে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার, এই জন্যই তারা কি করে, তারা হচ্ছে কর্পোরেশন করে। কর্পোরেশন করলে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি তার যতটুকু শেয়ার আছে সেই শেয়ার পর্যন্ত তার লাইবিলিটি, এর বাইরে তার কোনো লাইবিলিটি নাই। কেউ কোম্পানি দেউলিয়া হইলে কোম্পানি দেউলিয়া হয়ে যাক, অসুবিধা নেই, তার কিছু আসে যায় না। ঠিক আছে? এই জন্য কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে এই লাইবিলিটিটা নাই। পার্টনারশিপ বিজনেস যদি তার মানে এরকম দেউলিয়া হয়ে যায়, তার ওই পার্টনারশিপ বিজনেসে যদি না কোলায়, তাহলে তার পার্সোনাল লাইবিলিটি সেখানে লাইবিলিটিটা হিসেবে ট্রান্সফার করা হবে। ক্লিয়ার? এখানে আমরা আরো বলছিলাম পার্টনারশিপের ক্ষেত্রে টাইপস অফ ফর্মস অফ পার্টনারশিপ। পার্টনারশিপ আমরা কয়েক প্রকার ফর্ম বলছি। জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ। জেনারেল পার্টনারশিপ যেগুলো আমরা বলছি, জেনারেল যেগুলো আমরা নরমালি যে পার্টনারশিপগুলো হয় সেগুলো জেনারেল পার্টনারশিপ বলা হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ যে আলোচনা করলাম লাইবিলিটি, তার পার্সোনাল লাইবিলিটি সেখানে লাইবল হয়ে যায় ডেটের জন্য, এগুলো হচ্ছে জেনারেল পার্টনারশিপ। লিমিটেড পার্টনারশিপটা কি বলেন? লিমিটেড পার্টনারশিপ হচ্ছে ওই পার্টনারশিপের যে সমস্যাটা ছিল সেটাকে একটু লিমিটেড করে দেওয়া। হ্যাঁ, লিমিটেড পার্টনার, ওই পার্টনাররা মানে এই পার্টনাররা লিমিটেড থাকে। লিমিটেড পার্টনার ফরগো দ্য রাইট টু ম্যানেজ দ্য বিজনেস ইন এক্সচেঞ্জ ফর লিমিটেড লাইবিলিটি ফর দ্য পার্টনারশিপ ডেট। যে পার্টনারশিপ ডেটসে তার লিমিটেড লাইবিলিটির বিনিময়ে তার সেখানে তার কাজকর্ম সেখানে লিমিটেড করে রাখে, সম্পূর্ণ দায়িত্ব তার না। এটা লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে। Limited partnership, limited liability of the limited partner is limited to their investment. এখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট সেটা পরিমাণ তার শুধু লাইবিলিটি থাকবে। স্যার এখানে পার্টনারের সংখ্যার তো কোনো লিমিট থাকবে না? হ্যাঁ, পার্টনার সংখ্যার লিমিট নাই। পার্টনার সংখ্যা তো আমরা বলছি পার্টনারশিপ এক অনুযায়ী সেখানে যে ক্যারেক্টারিস্টিক সেটা পার্টনার। তারপরে একটা বলছে সাইলেন্ট পার্টনার, এটাকে কাকে বলা হয়? সাইলেন্ট পার্টনার বলতে আমরা কি বুঝি? যে কাগজে কলম কার্যক্রমে নাই, ডিসিশন মেকিং এর মধ্যে থাকবে না, ডিসিশন মেকিং অর্থাৎ অপারেশনে নাই, নাই স্যার, শুধু প্রফিট গেটিং। তার সাথে কিন্তু আছে পার্টনারশিপ, পার্টনার ইন্টারেস্ট আছে এখানে, এবং সেটা তাই সে যে পার্টনার সেটা ডিসক্লোজও করে না, সেটা কি করে না, ডিসক্লোজ করে না, এটা বুঝিয়ে রাখে। পার্টনার আমরা
পার্টনার হচ্ছে সে উত্তরাধিকারের সূত্রে যদি হয় তাহলে সেটা পার্টনার। সাইলেন্ট পার্টনার হচ্ছে আপনার মাইনর পার্টনার ছাড়াও হতে পারে। আমরা যারা চাকরি করি, আমি মনে করি একজন অ্যাক্টিভ না, মেন হচ্ছে সে কাজে কর্মে থাকবে না, তাকে শো হবে না, সে শো হবে না, এটা হচ্ছে লাভের অংশটা নেবে। হ্যাঁ, সে প্রফিট লাভ লস নেবে। এমন হতে পারে মনে করেন যে দুইজনের পার্টনারশিপ বিজনেস দিচ্ছে, একজনের টাকা পয়সা নাই, আরেকজনের কাছ থেকে কি করলো, তার আলাদা চুক্তি করছে, পার্টনার আলাদা চুক্তি করছে যে ঠিক আছে তুমি ভাই তুমি টাকা দিতে, আমি ওখানে কাজ করি, আমি 50% তোমার 50%, সেটাও পায় সাইলেন্ট পার্টনার হতে পারে। ঠিক আছে? জি স্যার। দেন আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বলবো, এগুলো দেখলাম কি আছে। আমরা এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স একটা বলছি যে মিউচুয়াল এজেন্ট, পার্টনারস আর মিউচুয়াল এজেন্ট, এটা বলতে কি বুঝেন এটা বলেন? পার্টনারস আর মিউচুয়াল এজেন্ট হয় যখন কোনো বিজনেস ডিসিশন হয়, মিউচুয়াল এজেন্ট বলতে একজন পার্টনার আরেকজন পার্টনারকে রিপ্রেজেন্ট করতে পারে। কিভাবে এটা একটু ক্লিয়ার করেন, আরেকজন বলেন। পার্টনারস আর মিউচুয়াল এজেন্ট, হোয়াট ডু মিন বাই মিউচুয়াল এজেন্ট অফ পার্টনার? কোনো একটা বিজনেস ডিসিশন যদি কোনো একজন পার্টনার নেয়, ধরে নেওয়া হয় যে আরেকজন পার্টনারের শেয়ার, তার সমস্ত কাজকর্ম ওই কোম্পানির বোথ পার্টনারকে রিপ্রেজেন্ট করে। না এইভাবে না, আরেকটু ক্লিয়ার করতে হবে, আরেকজন বলেন। স্যার একজন পার্টনারের কোন কার্যক্রম সমস্ত পার্টনারকে বাইন্ড করে দেয়। হ্যাঁ রাইট, ঠিক আছে। এটা খারাপ দিকটা বোঝানো হচ্ছে এখানে, এখানে কিন্তু ভালো দিকটা বোঝানো হচ্ছে না, খারাপ দিকটা বোঝানো হচ্ছে। একজন যদি কোনো মানে কোনো কার্যক্রম করে তার অথরিটির জন্য অন্য ফার্ম অর্থাৎ যে পার্টনারশিপ বিজনেসটা বাইন্ড করে, হ্যাঁ, তার মানে হচ্ছে বলতে হচ্ছে যে ওয়ান পার্টনার বাইন্ডিং অল দা পার্টনার। একজন পার্টনার যদি এখানে কোনো বাইন্ডিং হয়ে যায় তাহলে সব পার্টনার এখানে বাইন্ডিং হয়ে যায়। কারণ হলো ইচ পার্টনার ইজ এজেন্ট অফ অল দা রিমেনিং পার্টনার, প্রতিটা পার্টনারই অন্য সব পার্টনারদের এজেন্ট। আমরা যদি 5 জন পার্টনার মিলে পার্টনারশিপ করি, আমি একজন এই 4 জনের এজেন্ট, আবার আরেকজন এরকম বাকি 4 জনের এজেন্ট, এইভাবে 5 জনই প্রতিজনই অন্য 4 জনের এজেন্ট। এই জন্য তাদেরকে বলা হচ্ছে মিউচুয়াল এজেন্ট। একজন যদি কোনো অথরিটি কোনো কাজ করে নেয়, কোনো কাজ ডিসিশন নিয়ে নেয়, অর্থাৎ আপনি মনে করেন কোনো একটা পার্টনার বললো কোথাও কাজ করার জন্য, হ্যাঁ আমি আপনাকে এত মানে এই কাজটা করে দিব, তার মানে ফুল পার্টনার ফার্মের জন্য দায়িত্ব, পরে করতে পারলো না, কিছু বললো কি ও বলছে তা না, তারটা হবে না, এই যে কথাটা সে বলতে পারবে না, যেহেতু তাদের পার্টনারশিপ বিজনেস, সুতরাং পার্টনারের কি অথরিটি আছে। আর এটা কি সব পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, জেনারেল পার্টনারশিপ, আমরা নরমালি এখানে যেগুলো বলতেছি জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে, ঠিক আছে। জেনারেল যারা অপারেশনে থাকবে একটি তারা। স্যার তাহলে পরে ওই যে আপনি যে বলছিলেন যে পার্টনারশিপে যে পার্সোনাল লায়াবিলিটি হতে পারে, ধরেন একজন দিওয়ালিয়া হয়ে গেল, লিমিটেড লায়াবিলিটি স্যার, না লিমিটেড লায়াবিলিটি, কিন্তু স্যার ধরেন স্যার 1 কোটি টাকা স্যার লায়াবিলিটি আছে, তো 5 লাখ একজন দিল আর বাকি আরেকজনের 10 কোটি বললেন যে আপনি আছে, ওনাকে 95 লাখ আপনাকে দিতে হবে, উনি লায়াবল সেটার জন্য, হ্যাঁ, কারণ উনি আর অ্যাভেল না, অ্যাবিলিটি নাই ওনার। তাহলে এই ক্ষেত্রে তাহলে স্যার এজেন্ট এখানে কন্ট্রাডিক্টরি না স্যার? এজেন্ট হইতে পারে কিন্তু সে তো দেউলিয়া বলে তো স্যার পার পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু লায়াবিলিটি কথাটা বলা হচ্ছে না, এজেন্ট বলতে এখানে বোঝাচ্ছে পুরো ফার্মের ব্যাপার, অর্থাৎ একজনে যদি খারাপ কাজ করে সেটার খারাপটা সবার উপরে বর্তাবে, অর্থাৎ এই পুরো ফার্মের উপরে বর্তাবে। এখানে বলা হচ্ছে একজন যদি কোনো ইলিগ্যাল কাজ করে তাহলে কি অন্যরাও পানিশমেন্ট পাবে? পানিশমেন্ট পাবে, ওই অর্গানাইজেশন পানিশমেন্ট পাবে, অর্গানাইজেশন পানিশমেন্ট পায় আমার মানে তো এটা পার্সোনালি কিছু করলে তো না, সেটা যদি অর্গানাইজেশনের বিহাফে সে কিছু করে, মানে এটা অর্গানাইজেশনকে বাইন্ড করতে পারে। এই পার্টনার মানে অর্গানাইজেশনের কাজ যখন করে পার্টনার, তখনই তাকে বলা হচ্ছে একজন আরেকজনের এজেন্ট, ঠিক আছে। এবং এই জন্যই তাদেরকে বলা হয় মিউচুয়াল এজেন্ট। ক্লিয়ার? অর্গানাইজেশনের কাজের ক্ষেত্রে বলা হচ্ছে পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে একজন আরেকজনের এজেন্ট, এবং এই জন্য সবাইদেরকে বলা হয় মিউচুয়াল এজেন্ট, ঠিক আছে। আমি যে 5 জনের কথা বললাম, 5 জনে একজন, 4 জনের একজন, বাকি আবার একজন অন্য 4 জনের, এইভাবে সবাই মিউচুয়াল, সবার এজেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা আরো শুনবো।
এখানে নাম্বার বলা আছে 2 জন থেকে 50 জন, 2 জন থেকে ম্যাক্সিমাম 50 জন হতে পারবে। তারপর কোনো অ্যামেন্ডমেন্ট আছে কিনা দেখে নিন। হ্যাঁ, ম্যাক্সিমাম 50, ঠিক আছে রে? 2 জন থেকে 50 জন, অ্যামেন্ডমেন্ট থাকলে অ্যামেন্ডমেন্টটা দেখেন। দেন আমরা পড়বো হচ্ছে কোম্পানি। কোম্পানি কি? এর আগে আমি বলে দিচ্ছি, আমরা আগামীকালকে ক্লাস করব না, ঠিক আছে? নেক্সট পরে সোমবার ইনশাআল্লাহ ক্লাস নিব, এটা কনফার্ম হবে। আপনি সোমবারে আমরা নিয়ে রাত্রেবেলা শুনতে পাচ্ছেন? আগামীকালকে নিচ্ছি না, আগামীকালকে অফ থাকবে। নেক্সট একেবারে সোমবার। সোমবার মিন্স হচ্ছে কয় তারিখ? 3 তারিখ, ঠিক আছে? 3 তারিখ রাত 9টায়। 3 তারিখ স্যার ভাই জোরজানে গরুর মাংস বড় বাটিটা দিন তো। না না গরুর মাংস আরে এগুলো ছাগল। শুরু হয়ে করে দিচ্ছি, ঠিক আছে? গরুর মাংস 10 মিনিট আপনাদের মিট করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনার এই মাংসের কথা শুনতে শুনতে আপনাদের সমস্যা হয়ে যাবে। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কে বলতেছে তাকে তো আপনি ধরতে পারবেন না, ধরার সময় কই। কর্পোরেশন আর কোম্পানি, আমরা এখানে যেগুলা কর্পোরেশনের যেখানে আছে সেখানে ধরে নেবেন সেগুলো কোম্পানি, ঠিক আছে? According to section 2C of the Company Act 1994, আমরা এখানে আলোচনা করব কোম্পানি অ্যাক্ট 1994, ঠিক আছে? কোম্পানি অ্যাক্ট 1994 আমরা নেক্সট মানে এই স্লাইডগুলো শেষ করার পরে আমরা কোম্পানি অ্যাক্ট 1994 ডিটেইলস আমরা অন্যান্য অ্যাক্টের নেই, আমরা সেগুলো আলোচনা করব এবং হাইলাইটেড করার চেষ্টা করব কোন কোন পয়েন্টগুলো আমাদের দরকার। According to section 2C of the Company Act 1994, company means a company formed and registered under this act or an existing act. কারণ 1994 সালে যে কোনো কোম্পানি আইন তৈরি করছে, এর আগেও অনেক মানে কোম্পানি থাকতে আসছিল, ওই সময়কার আইনে যেসব কোম্পানি তৈরি হয়েছে অথবা এই 1994 সালে অ্যাক্ট হওয়ার পরবর্তীতে নতুন করে এই অ্যাক্টের আওতাধীন যেই কোম্পানিগুলো ফর্ম করা হবে এবং রেজিস্টার করা হবে সেগুলোই হচ্ছে কোম্পানি। মানে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 2C তে, 2C কেন? যে কোনো কোম্পানি অ্যাক্টের ডেফিনিশন গুলো সেকশন 2 তে থাকে, এই জন্য 2C। 2 এর ভিতরে C তে এটা বলা আছে কোম্পানি কাকে বলে। কোম্পানি মিন্স এ কোম্পানি ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট এন্ড অ্যান এক্সিস্টিং কোম্পানি। যারা এক্সিস্টিং কোম্পানি সেগুলোকে কোম্পানি বলা হবে, অথবা এই অ্যাক্টের দ্বারা যে কোম্পানি তৈরি হবে তাদেরকে কোম্পানি বলা হবে। এখানে কর্পোরেশন এসে বলছে, এখানে কোম্পানি হবে। হ্যাঁ, কোম্পানি ইজ এ লিগ্যাল ফর্ম অফ বিজনেস। কোম্পানি একটা কি লিগ্যাল ফর্ম, দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। কোম্পানিটা একটা লিগ্যাল ফর্ম। আমরা একটু আগে বলছি পার্টনারশিপ কোনো লিগ্যাল ফর্ম না, সেটাকে লিগ্যালিটি একটা আইডেন্টিটি দেয়, সেটা শুধু ট্যাক্স ল, আর অন্য কোনো লিগ্যালিটি তাদের নাই, সেপারেট এন্টিটি নাই। কিন্তু কর্পোরেশন হচ্ছে একটা লিগ্যাল ফর্ম এন্ড দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। এটা ওনার মালিক থেকে এটা আলাদা থাকবে, মালিক থেকে আলাদা থাকবে। সোল প্রপ্রাইটারশিপ থেকে আমরা দেখছি সোল প্রপ্রাইটারশিপ যেগুলো মালিক আর কোম্পানি একই, এটা আলাদা না। পার্টনারশিপের ক্ষেত্রে আলাদা খুব বেশি বলা যায় না, হ্যাঁ, কারণ সেখানে লাইবিলিটি তার পার্সোনাল লাইবিলিটি তার আবার ফিল আপ করতে হয়, এই জন্য এটাকে সেপারেট বলা যায় না। হ্যাঁ, সেখানে এটাকে লিগ্যাল ফর্মও নাই, এটা নিজের নামে সে মামলা করতে পারে না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আদারওয়াইজ ইটস এ বিজনেস দ্যাট ইজ সেপারেট লিগ্যাল এন্টিটি ফ্রম ইটস শেয়ার হোল্ডার। এখানে শেয়ার মালিক পক্ষ হচ্ছে শেয়ার হোল্ডাররা, কোম্পানির ক্ষেত্রে মালিক পক্ষ হচ্ছে শেয়ার হোল্ডাররা, আর অপারেশনে থাকবে আলাদা। A corporation is an organization. Corporation এখানে কোম্পানি, a company is an organization, usually a group of people or a company.
authorized by the state to act as a single entity and recognized as such in law for certain purposes. Most jurisdictions now allow the creation of new corporation through registration. এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি? কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স অফ কর্পোরেশন বলতে পারি, আবার কোম্পানি বলতে পারি। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি এর নাম্বার অফ, আর এই কর্পোরেশন আমাদের দেশের যে সিটি কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, আলাদা আলাদা যে কর্পোরেশন আছে সেই কর্পোরেশন আর এই কর্পোরেশন এক না, ঠিক আছে, আলাদা ভিন্ন। এর নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক, এই কর্পোরেশন হচ্ছে কোম্পানি, এর নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশ কোম্পানি প্রপার্টনারশিপ অর পার্টনারশিপ। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ, যেমন এখানে সেপারেট লিগ্যাল এন্টিটি থাকবে, লিমিটেড লাইবিলিটি, সেপারেট লিগ্যাল এন্টিটি, কর্পোরেশন ইজ কনসিডার্ড অ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি, conducting business in its own name, therefore corporations can own property, enter into binding contracts, borrow money, sue and be sued, and pay tax. লিগ্যাল এন্টিটি কি কি? লিগ্যাল এন্টিটি নিজের নিতে হয়, নিজের নামে সম্পদ কিনতে পারে, নিজের নামে সে কোনো কোম্পানি আলাদা তার নামে সব কন্ট্রাক্ট করবে, সেই মাধ্যমে সে মানি না, সে নিজে মামলা করতে পারে, অর্থাৎ মামলা সে নিজে অন্য তাকে তার প্রতি মামলা দায়ের করতে পারে, সে নিজের নামে ট্যাক্স দিতে পারবে। এই সবগুলো হলো সেপারেট লিগ্যালিটি। তারপর লিমিটেড লাইবিলিটি, হ্যাঁ, দি লাইবিলিটি অফ স্টক হোল্ডার্স ইজ লিমিটেড টু দ্য অ্যামাউন্ট ইচ হ্যাজ ইনভেস্টেড ইন দ্য কর্পোরেশন। হ্যাঁ, আমাদের স্টক হোল্ডারদের যেখানে যে কর্পোরেশন যত পরিমাণ ইনভেস্টমেন্ট করছে সেটাই তার লাইবিলিটি। Personal assets of stockholders are not available to creditors or lenders seeking payment of amounts owed by the corporation or company. Creditors are limited to corporate assets for satisfaction of their claim. Creditors are limited to corporate assets for satisfaction their claim. তাদের যে ক্লেম, সেই ক্লেমকে শুধুমাত্র যতটুকু কোম্পানির অ্যাসেট আছে সেটার প্রতি তারা স্যাটিসফাইড থাকে। এই হচ্ছে লিমিটেড লাইবিলিটির কারণে। লিমিটেড লাইবিলিটির কারণে পার্সোনাল অ্যাসেটটা স্টক হোল্ডারদের, এটা ক্রেডিটরকে অথবা লেন্ডারকে দিতে হবে না, আর ক্রেডিটরও এই দিয়ে সন্তুষ্ট থাকে যে তার যে পরিমাণ অ্যাসেট আছে সেই অ্যাসেটে আমার ক্লেম। দেন পারপিচুয়াল সাকসেশন। পারপিচুয়াল সাকসেশন এজ এ কোম্পানি যেহেতু আর কর্পোরেশন ইজ ওন বাই স্টক হোল্ডার, যেহেতু এটার মালিক হচ্ছে স্টক হোল্ডাররা, ম্যানেজ বাই দ্য এমপ্লয়ি এটা ম্যানেজ করে দ্য সেল অফ স্টক ডেট এখানে কোনো শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার, হ্যাঁ, শেয়ার হোল্ডার মারা গেল, এমপ্লয়ি মারা গেল, এমপ্লয়ি অক্ষম হয়ে গেল, চাকরি ছেড়ে দিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই কন্টিনিউয়াস লাইফে কোনো ইম্প্যাক্ট হবে না। এটা পারপিচুয়াল সাকসেশন ধরে নেওয়া হচ্ছে। এই হচ্ছে কোম্পানি। রিলেটিভ ইজি অফ ট্রান্সফারিং ওনারশিপ রাইট। কোম্পানির ক্ষেত্রে সহজেই তার যে মালিকানা সেটা ট্রান্সফার করা যায়, যেটা আমরা ওই যে কোম্পানির ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে অথবা সুপারশিপের ক্ষেত্রে এত সহজে মালিকানা ট্রান্সফার করতে পারি না, কিন্তু এখানে মালিকানা ট্রান্সফার করা যায়, অনেক সহজ মালিকানা ট্রান্সফার। যে পারসন হু বাই স্টক ইন এ কর্পোরেশন ইজ কল্ড এ স্টক হোল্ডার। ঠিক আছে, একটা কোম্পানির যে স্টক কিনে সেই স্টক হোল্ডার। and receives a stock certificate, আগে যে সার্টিফিকেট ছিল ওইটাকে স্টক সার্টিফিকেট বলা হচ্ছে। স্টক সার্টিফিকেট ইন্ডিকেটিং দ্য নাম্বার অফ শেয়ারস অফ দ্য কোম্পানি, কোম্পানি কতটা শেয়ার কিনলো, he has purchased. Particularly in a public company, the stock can be easily transferred in particular or a total at the discretion of the stockholder. ঠিক আছে, বলতেছে যে আপনার ওনারশিপ ট্রান্সফার করা, ওনারশিপের যে মালিকানা সেটা ট্রান্সফার করা খুব সহজ, হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে, কিন্তু তার চেয়েও সবচেয়ে বেশি সহজ হচ্ছে পাবলিক কোম্পানির ক্ষেত্রে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে ট্রান্সফার করা কোনো ব্যাপারই না। আপনি শেয়ার মার্কেটে যাবেন, হ্যাঁ, আমি এইতে সেল করবো, রেট বসাইছেন, হ্যাঁ, কোড প্রাইস দিয়ে দিলে অটোমেটিক্যালি আরেকজন আজকে তার একটা আস্কিং প্রাইস আছে, হ্যাঁ, তারপরে এই প্রাইস অটোমেটিক্যালি এটা সেল হয়ে যাবে। দেন হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট। বলছি প্রফেশনাল ম্যানেজমেন্ট
এখানে আপনার কোম্পানি সবসময় ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে প্রফেশনাল পার্সন যারা। ইনভেস্টরস ইন এ কর্পোরেশন নিড নট অ্যাক্টিভলি ম্যানেজ দ্য বিজনেস। যারা ইনভেস্টর তারা এখানে ম্যানেজ করতে হবে বিজনেস, এরকম না। এজ মোস্ট কোম্পানি হায়ার প্রফেশনাল ম্যানেজার। সব বেশিরভাগ কোম্পানি কি করে, তারা কোম্পানি তারা কি করবে, প্রফেশনাল ম্যানেজারদেরকে হায়ার করবে টু অপারেট দ্য বিজনেস। দ্য ইনভেস্টর্স বোর্ড অন দ্য বোর্ড অফ ডিরেক্টরস হু আর দ্য রেসপন্সিবল ফর হায়ারিং ম্যানেজমেন্ট। ইনভেস্টররা বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ করতে গেলে তারা ভোট দিবে, এবং এই যে বোর্ড অফ ডিরেক্টররা কি হবে, তারা কাদেরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিবে, তাদেরকে তারা নিয়োগ করবে, সে দায়িত্বে তারা থাকবে। ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন। এ কোম্পানি ক্যান অবটেইন ক্যাপিটাল বাই সেলিং স্টক অর বন্ড। কোম্পানি সহজেই মানে স্টক অথবা বন্ড সেল করে তারা ক্যাপিটাল নিতে পারে। গভর্নমেন্ট রেগুলেশন। দি সেল অফ স্টক রেজাল্টস ইন গভর্নমেন্ট রেগুলেশন টু প্রটেক্ট shareholder, the owners of the corporation. Publicly held companies with stock traded on exchange are required to file their financial statements and additional information disclosure with the Security Exchange Commission. আমরা এতটুকু পর্যন্ত থাকি, ক্যারেক্টারিস্টিক্স গুলা এবং কোম্পানি বলতে আমরা কি বুঝছি এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বাকিগুলা সামনে পড়ার দেব। তাহলে আমরা কোম্পানি বলতে কি বুঝছি? মানে রেজিস্টার করা হয়েছে আন্ডার কোম্পানি অ্যাক্টের অধীনে। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী অথবা এক্সিস্টিং কোম্পানি যারা আছে সেগুলোকে কোম্পানি বলা হবে। ঠিক আছে, ওই অ্যাক্টে বলা আছে। A company is an artificial person, sir. হ্যাঁ, created by law. হ্যাঁ, ভালো কথা। নতুন কথা কিন্তু এটা কিন্তু আমরা এখানে বলি নাই। দেন আরো বলেন। With a perpetual succession in common seal. এটা আমরা ক্যারেক্টারিস্টিক দিতে বলতেছি, এর আগে বলেন। স্যার আর মনে নাই স্যার। প্রথমেই বলবেন যেটা হচ্ছে লিগ্যাল ফর্ম অফ বিজনেস। স্যার এই লাইনটা অবশ্যই লিখবেন। এ কোম্পানি ইজ এ লিগ্যাল ফর্ম অফ বিজনেস দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। দ্যাট ইজ সেপারেট ফ্রম ওনার্স। কোম্পানির ক্ষেত্রে যদি ওনার থেকে সেপারেট না হয় তাহলে কিন্তু এটা কোম্পানি হয় না। কোম্পানি ইজ এ লিগ্যাল ফর্ম অফ বিজনেস দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। ঠিক আছে, এবার আরেকজন বলেন, অন্যরা বলেন। পার্টিসিপেশন বাড়ান। পার্টিসিপেশন তো লোক কম, এত কম কেন? স্যার শেয়ার বাজারে যেসব কোম্পানির থাকে ওগুলাই কি কোম্পানি? হ্যাঁ, কোম্পানি। এটাও কোম্পানি, কিন্তু তারা রেজিস্টার হয়ে যায় কোম্পানি অ্যাক্ট অনুযায়ী। যে কোম্পানি অ্যাক্ট 1994 যেভাবে বলা আছে রেজিস্ট্রেশন, যদি রেজিস্টার হয় সেগুলোই কোম্পানি। শেয়ার বিক্রি করলেও হবে, না করলেও হবে, সেটা আলাদা আলাদা কোম্পানি। পরে বলবো। ঠিক আছে, মিউট করেন, মিউট করেন। ক্লিয়ার আপনি? স্যার 94 এর আগে যেগুলা ওগুলা কোম্পানি আন্ডারে আসবে না? আসবে। যারা 94 এর আগে যেগুলো কোম্পানি হয়ে আছে তখনকার তখনকার আইন অনুযায়ী যে কোম্পানি হয়েছিল সেই কোম্পানি, সেগুলোই কোম্পানি। যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওগুলাও কি কোম্পানির হিসাবেই গণ্য করা হয় না ওগুলা? হ্যাঁ, ওই তখনকার সময় সেই কোম্পানি অনুযায়ী ছিল, সেগুলো কোম্পানিতে থাকবে। এমডি আজম ভাইয়া, মানে এখান থেকে নয়েজ আসছে, প্লিজ আপনি একটু মিউট করে দেন। ঠিক আছে, জি স্যার। আর 94 আগে যে কোম্পানি হয়েছে না, সেগুলো তো কোম্পানি। তখনকার যে আইন ছিল ওই আইন অনুযায়ী হয়েছে। 94 আগে ছিল 1913 সালের কোম্পানি আইন। হ্যাঁ, 1913 সালের আইন অনুযায়ী হয়েছে। দেন আমরা বলবো ক্যারেক্টারিস্টিক্স অফ কর্পোরেশন। কোম্পানি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? একজন বলছে কিন্তু ক্যারেক্টারিস্টিক 2-3টা। আপনি অন্যজন বলেন। মেইন বুলেট পয়েন্ট গুলো বলেন। স্যার সেপারেট লিগ্যাল এন্টিটি, লিমিটেড লায়াবিলিটি, পারপেচুয়াল সাকসেশন, রিলেটিভ কেস অফ ট্রান্স,
Transferring ownership rights. Share, transfer of Share. Professional management. Ownership. Professional management. Ease of capital acquisition. হ্যাঁ। Government regulation. হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা আমি এখানে মানে 7টা পয়েন্ট নিয়ে আসছি। 7টা পয়েন্ট নিয়ে আসছি। আপনি আরো বাড়াইতে পারবেন অসুবিধা নেই। হ্যাঁ, আর বানাতে পারবেন। সেপারেট লিগ্যাল এন্টিটি বলতে আমরা কি বুঝছি? প্রতিষ্ঠান থেকে ব্যক্তির স্বতন্ত্র থাকবে, আলাদা আলাদা। সে নিজের নামে সবকিছু করতে পারবে। কি কি করতে পারবে বলেন তো? আলাদা মামলা করতে পারবে, কারো কাছ থেকে পাওনা থাকলে সেটা আদায় করতে পারবে, নিজের নামে সম্পদ কিনতে পারবে, অ্যাসেট কিনতে পারবে। হ্যাঁ, নিজের নামে সে কোথা থেকে লোন নিতে পারবে, পরিচালনার যত রকম অ্যাক্টিভিটিস আছে করতে পারবে। আলাদা সত্তা। কোম্পানির বিরুদ্ধেও মামলা করা যাবে। হ্যাঁ, সে তার নিজের নামে মামলা মানে মামলা দায়ের করবে, আবার নিজে মামলা খাবে। ঠিক আছে, মামলা খাবে মানে কি? মামলায় সে নিজের নামে লড়তে হবে। লিমিটেড লাইবিলিটি বলতে কি বুঝছি আমরা? একজন পারসন যতটুকু শেয়ার কিনে, ইনভেস্টমেন্ট যতটুকু, আমি শেয়ারে যাচ্ছি না, আমি শেয়ার বাদ দিয়ে আমি যদি বলি কোম্পানিতে যতটুকু ইনভেস্টমেন্ট ততটুকু পর্যন্ত তার লাইবিলিটি, সে রেশিও অনুযায়ী সে লাইবিলিটি ততটুকু পর্যন্ত। রেশিও আমরা বলবো না, মানে ওই যে পরিমাণ ইনভেস্ট করছে এই পরিমাণই তার লাইবিলিটি, এর পরিমাণ আর লাইবিলিটি নেই। ঠিক আছে, দেন আমরা বলবো পার্টনারশিপ সাকসেশন বলতে আমরা কি বুঝছি? পারপিচুয়াল সাকসেশন হচ্ছে স্যার সাকসেশনের একটা কন্টিনিউয়েশন, এর ধারাবাহিকতা থাকবে, উত্তরাধিকার থাকবে, কোম্পানি মানে চলতে থাকবে আর কি, কোম্পানি চলতে থাকবে, রানিং হতেই থাকবে। এখানে কে মারা গেল, কে ইয়ে হলো, চলে গেল, হ্যাঁ, এটা দেখার বিষয় না। কোম্পানি আপনার নিজ গতিতে চলবে, এটা হলো পারপিচুয়াল সাকসেশনের ধারাবাহিকতা থাকবে। হ্যাঁ, দেন বলছি আমরা রিলেটিভ ইজ অফ ট্রান্সফারিং ওনারশিপ রাইট, এর মানে কি? বলেন, একজন বলেন। পার্টিসিপেন্ট কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, অনেক কমে গেছে। গরু কিনতে চলে গেছে। রিলেটিভ ইজি অফ ট্রান্সফারিং ওনারশিপ শেয়ার মানে কি? রাইটস কি? এটা সহজে কি করা যাবে? ওনারশিপটা ট্রান্সফার করা যায়, সহজেই ওনারশিপটা ট্রান্সফার করা যায়। প্রফেশনাল ম্যানেজমেন্ট, এটা আমরা বলছি মানে মালিকরা আসলে বিজনেস চালাবে না, তারা প্রফেশনাল ম্যানেজার হায়ার করবে। হ্যাঁ, এবং প্রফেশনাল ম্যানেজার কারা হায়ার করবে? বোর্ড অফ ডিরেক্টররা হায়ার করবে। হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টর কাদের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর নির্ণয় করা হবে? ইনভেস্টরদের বোর্ডের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর নির্ণয় করা হবে। ঠিক আছে, এই হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট। ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন, সহজে তারা ক্যাপিটাল অ্যাকুইজিশন করতে পারে। তারা যদি শেয়ার মার্কেটে ইনকর্পোরেট হয়ে যায়, তাহলে সেখান থেকে তারা ইজিলি শেয়ার সেল করে, স্টক সেল করে, হ্যাঁ, শেয়ার সেল করে সেখান থেকে টাকা নিয়ে নিতে পারে, ক্যাপিটাল নিতে পারে। গভর্নমেন্ট রেগুলেশন এখানে ইজি, অন্যান্য তুলনা অনেক ইজি। এই ছিল আমাদের কোম্পানির পর্যন্ত, ক্যারেক্টারিস্টিক কর্পোরেশন পর্যন্ত। বাকিটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। স্যার, কোম্পানিতে যারা মানে কোম্পানি আলটিমেটলি ট্যাক্সের ক্ষেত্রে কি খুব বেশি কর্পোরেট যে ট্যাক্সটা থাকে স্যার, এটা বেশি থাকে না? বলেন, আবার বলেন, বুঝি নাই। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে মানে সুবিধা ভোগ করে নাকি অসুবিধা ভোগ করে স্যার? এই জিনিসটা একটু আমার সমস্যা হয়। বুঝাই তো, তার যে রেট অনুযায়ী সে ট্যাক্স দিবে, সেটার জন্য তো আলাদা আলাদা স্ল্যাব আছে। সে যদি শেয়ার মার্কেটে ট্রেডেড হয় তাহলে এক রেট, হ্যাঁ, ট্রেডেড না হলে আরেক রেট, ওই রেট অনুযায়ী সে শেয়ার ট্যাক্স দিবে। স্যার, কর্পোরেট ট্যাক্সের যে হিসাবটা থাকে না 40% বা হচ্ছে একটা অ্যামাউন্ট, ওটা তো হ্যাঁ, সেটাই তো, তার জন্য আলাদা রেট আছে 40%। হ্যাঁ, আপনি হচ্ছে 35%। কোম্পানি অনুযায়ী চেঞ্জ আছে স্যার, কোম্পানি অনুযায়ী চেঞ্জ আছে, যারা এক এক বছর এক এক রেট। ঠিক আছে, 37.5%, এখন 30, সেটা আবার 30%, 35 আছে। আবার অনেক কোম্পানি আছে 25% আছে। হ্যাঁ, গত বছর থেকে এই বছর টার্ন ওভার যদি বাড়ে, তাহলে কত পার্সেন্ট, এত পার্সেন্ট একটা নির্দিষ্ট টার্ন ওভার বাড়লে তখন আপনার ট্যাক্স রেট কমে যাবে।
এরকম অনেকগুলো সার আছে, যে অনুযায়ী যে রেট থাকে ওই রেট অনুযায়ী আমরা এখানে করব। স্যার ক্লাস কি শেষ আজকে? আজকে আপনাদের মানে কথাবার্তার উপর শেষ করে তারপর শেষ করে দিব। স্যার সময় শেষ স্যার, সময় শেষ। হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক স্যার। হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে আবার সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম স্যার। আমরা দোয়া করবেন স্যার, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক স্যার। ঈদ মোবারক স্যার। ভালো থাকবেন স্যার। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমাদের সকল বন্ধুদেরকে ঈদ মোবারক। ভাইয়া আপনাকে ঈদ মোবারক ভাইয়া। অল অ্যাবাউট টুগেদার ফ্রেন্ডস ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক ভাইয়া। সবাই ভালো থাকেন, করোনা মুক্ত থাকেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। ভাই একটু দোয়া করবেন। জি ভাই, থ্যাংক ইউ। এখন স্টপ করে দিই, তারপরে আমরা কথা বলি। হ্যাঁ, এখন ঈদ মোবারক জানান সবাই। স্যার ঈদ মোবারক, কিন্তু মাথায় ভিতরে স্যার পরীক্ষার চিন্তা। পরীক্ষার চিন্তা হলে তো ঈদ মোবারকটা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। ঠিক আছে, কারণ হচ্ছে এখন করোনার সময় আপনি আপনাদেরকে আমার অগ্রিম একটা অ্যাডভাইস হচ্ছে, যাই করেন না কেন বেশি আনন্দ করতে গিয়ে আপনি যেন আটকে না যান। আল্লাহ পাক যদি চায় তাহলে তো মানে মাথায় রাখবে, তারপরেও আপনি অবশ্যই আপনি সাবধান থাকবেন। স্যার আপনার এই সাবজেক্টটা স্যার পড়তে ভালো লাগে, কিন্তু স্যার আয়তন অনেক বড় স্যার। বড় দেখেই তো ভালো লাগে স্যার। আপনি যখন পড়ান স্যার, আমি মনে করি আইসিএমএস তে মানে অন্য যা শিখবেন না কেন, এই সাবজেক্টই একমাত্র একজন পারফেক্ট একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য যথেষ্ট আমি মনে করি। আর আমি ব্যক্তিগতভাবে আমি এই ক্লাসটা এই সাবজেক্টটা পড়ানোর পর আমি অনেক উপকৃত হচ্ছি, এবং আমার কাছে অনেক সময় আমার কাছে মনে হয় যে আসলে আমি কতটুকু ইথিক্যালি কাজ করছি। যখন কোনো কিছু করতে যাই তখন আমার কাছে বাধা আসে। রাইট স্যার। ঠিক আছে, আর টিভি নিউজ দেখলে তো মনে হয় না যে মানুষটা বড় বড় আইন স্যার এই একই সাবজেক্টের মধ্যে অবস্থা কিন্তু খুব খারাপ। আলটিমেটলি অবস্থা খুব খারাপ, বুঝছেন। যারা ডাক্তার, আমার ফ্যামিলিতে দুজন ডাক্তার আছে, তো আমি জানি, এবং ওনারা যা মানে ডাক্তার যা বলতেছে এবং যে পরিমাণ কষ্ট তারা করতেছে, আমার এক মানে আমার ছোট ভাই যে একটু আরামে আছে এখনো পর্যন্ত, ঈদের পর থেকে একটু কষ্ট পাবে। আমার ওয়াইফের বড় ভাই যে সে খুবই কষ্টে আছে, এত চাপ, এত কাজ করতেছে, এবং করোনা ইউনিটে তার ডিউটি করতেছে, কত কিছু করতেছে, কিন্তু মানে সে যে বলে যে কিছু করোনা অবস্থা মানে